আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্সের লেকচার নাম্বার 4-এ আছি। আমরা আজকে ইনশাল্লাহ কথা বলবো হিস্ট্রি টেকিং অফ ব্রেথলেসনেস এবং হিস্ট্রি টেকিং অফ হুইজ অ্যান্ড কাফ। ওকে, আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলুন শুরু করি। তো খুবই ইম্পর্ট্যান্ট, এবং আপনারা যখন ইনশাল্লাহ মেডিসিনে ওয়ার্ড শুরু করবেন, সবচেয়ে কমনলি যে কেসগুলো পাবেন, পেশেন্টের কমপ্লেন পাবেন, তার মধ্যে অন্যতম দুটো কমপ্লেন হলো এই ব্রেথলেসনেস এবং কাফ। তো ব্রেথলেসনেস নিয়ে কথা বলার আগে আসলে আমরা কিছু ফান্ডামেন্টাল বেসিক কনসেপশন নিয়ে কথা না বললেই নয়, কারণ সেগুলো নিয়ে যদি আমাদের ভালো আইডিয়া না থাকে তাহলে ব্রেথলেসনেসের ব্যাপারগুলো আপনাদের কাছে ক্ল্যারিফাই করতে একটু কষ্ট হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে ওই ফান্ডামেন্টাল কিছু কথা আমরা ইনশাল্লাহ বলে আসি। তো তার আগে আমরা আপনাদেরকে দেখাই, দেখেন ম্যাকলিওডের এই পেজটা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে একজন পেশেন্ট আমার কাছে কি কি কমপ্লেন বললে আমি তার বডির রেসপিরেটরি সিস্টেমকে ফোকাস করব। অর্থাৎ মনে রাখবেন, যখন একজন পেশেন্ট আমার কাছে আসবেন তিনি বিভিন্ন কমপ্লেন আমাকে বলতে পারেন। এখন অ্যাজ এ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আমার কাজ হলো তার পুরো বডিটাকে অ্যানালাইসিস করা। কারণ ইন্টারনাল মেডিসিনের মজাটা হলো এই জায়গায় যে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট উনি পুরো বডি নিয়ে যেরকম কনক্লুশন টানতে পারে, চিন্তা করতে পারে, সেটা ব্রাঞ্চের ক্ষেত্রে ওরকম ডেডিকেশনটা আসলে আমাদের অভ্যস্ত না আমরা, ঠিক আছে? সো বাট আপনাকে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আপনার পেশেন্টের ইমার্জেন্সি, পেশেন্টের ক্রাইসিস, এই মুহূর্তে আমার আর্জেন্ট ট্রিটমেন্ট প্রয়োজন নাকি না আমার হাতে সময় আছে, সব কিছু চিন্তা করে আপনাকে ডিসিশনটা নিতে হবে। সো আমাদের কাজ হলো পেশেন্ট যখন কোনো একটা কমপ্লেন আমাদের কাছে করবে, ভালো করে খেয়াল করেন, তখন ওই কমপ্লেনের নেচারটা শুনে আপনাকে চিন্তা করতে হবে যে আমি পেশেন্টের কোন সিস্টেমকে ফোকাস করব, কোন সিস্টেম নিয়ে আমি বেশি সময় দিব, এবং এরপরে আমি অন্যান্য সিস্টেমগুলো জাস্ট একটু স্ক্রিনিং করব, ঠিক আছে? যেমন পেশেন্ট যদি আমাকে ব্রেথলেসনেস, হুইজিং, কাফ, স্পুটাম বা হিমোপটাইসিস, চেস্ট পেইন, ফিভার, রিগর, নাইট সোয়েট, ওয়েট লস, স্লিপিনেস, এই কমপ্লেনগুলো যদি পেশেন্ট আমাকে করেন, তাহলে আমি বুঝবো যে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেমটাকে আমাকে সবচেয়ে বেশি হাইলাইট করতে হবে। এরপরে আমি পেশেন্টের ওভারঅল একটা জাস্ট র্যাপিড একটি স্ক্রিনিং করব, তার কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম আছে কিনা, জিআইটিতে প্রবলেম আছে কিনা, হ্যাপাটোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, জেনেটিক, ইউরিনারি, তারপর হচ্ছে নেফ্রোলজি, নিউরোলজিক্যাল, ওভারঅল জাস্ট একটা অ্যাসেসমেন্ট করব। কিন্তু আমার সব ফোকাস থাকবে এই রেসপিরেটরি সিস্টেমের উপরে। তাহলে আপনাকে অবশ্যই এই 8টা সিমটম এখানে ম্যাকলিওডে যেগুলো বলা হয়েছে, যেগুলো আপনাকে না জানলেই নয়, খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যে এই 8টা সিস্টেম আমাকে, মানে এই 8টা কমপ্লেন আমাকে ইন্ডিকেট করে যে আমাকে রেসপিরেটরি সিস্টেমের উপরে বেশি ফোকাস করতে হবে। তো তার মধ্যে আমরা ইনশাল্লাহ প্রথম 3টে নিয়ে আজকের লেকচারে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। একটা হলো ব্রেথলেসনেস, হুইজ, আর একটা হলো কাফ। তো প্রথমে আসেন আমরা শুরু করি ব্রেথলেসনেস দিয়ে। এখন আসেন যে ব্রেথলেসনেসে দেখবেন এটা হলো ম্যাকলিওডের পেজ। তো এখানে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে। পড়ার সময় আমি আপনাদেরকে আগেই বলেছি আমার লেকচারের মানে যেগুলো পিঙ্ক কালারের যে হাইলাইট, এগুলো হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এগুলো মিস দেওয়া যাবে না, এবং গ্রিন কালারেরগুলো ইম্পর্ট্যান্ট লাইন, আর যেগুলো আকাশি কালারের এগুলো হলো আপনারা সময় থাকলে পড়বেন, মানে হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো হাইলাইটগুলোর ক্ষেত্রে আপনারা পিঙ্ক এবং গ্রিন আপনাদের পড়তেই হবে, এবং যেগুলো একটু বক্স করে দিই এগুলো হলো আসলে এই আকাশি কালারের মতো, যে সময় থাকলে একটু পড়লে কনসেপশনটা ভালো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? দাগানোর বাইরে একটা ওয়ার্ড পড়ার প্রয়োজন নাই ইনশাল্লাহ, তবে কেউ পড়তে চাইলে মোস্ট ওয়েলকাম। এখন আসেন আমরা এই ম্যাকলিওডের এই পেজটা পড়ার আগে আমরা আমাদের এই কনসেপশনগুলো একটু ক্লিয়ার করা প্রয়োজন। দেখুন, আমাদের বডিতে যে কোনো জিনিস বডির যেই প্রান্তেই হোক না কেন তার খবর রাখে আমাদের ব্রেইন। এখন এই যে আমাদের ব্রেইন হলো আমাদের একদম টপ মোস্ট স্ট্রাকচার, সবার উপরে ব্রেইন, কিন্তু সে পায়ের তালুতেও যদি কোনো খবর হয়, কোনো ইভেন্ট হয়, সেটাও ব্রেইন বুঝতে পারে কিভাবে। তার মানে আমাদের ব্রেইনের সাথে আমাদের পুরো বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সেলের কানেকশন আছে থ্রু নিউরনস। এটা সেন্সরি নিউরনস হতে পারে, এটা মোটর নিউরনস হতে পারে, এটা মিক্সড নিউরন হতে পারে। তাহলে এটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে। এবং এই যে বিভিন্ন জায়গার ইনফরমেশনগুলো নিউরন
ডিটেক্ট করে সেটা ব্রেইনে পাঠায়, সিগন্যাল পাঠায়, অ্যাসেন্ডিং ম্যানারে পাঠায়, এটাকে আমরা বলি রিসেপ্টরস। তাহলে রিসেপ্টরস আসলে কি? এই যে এখানে একটা টার্ম আছে দেখেন, রিসেপ্টরস। রিসেপ্টরস আসলে একটা নার্ভ এন্ডিং। নার্ভ এন্ডিং, এই নার্ভ এন্ডিংটা বলতে কি বোঝায়? এটা অ্যাকচুয়ালি আসলে একটা ডেনড্রাইট, ঠিক আছে? এই ডেনড্রাইটগুলো সিগন্যালটাকে কালেক্ট করে এবং তারা তাদের একজনের মাধ্যমে আরেকটা নিউরনের ডেনড্রাইটে পাঠায়, সে আবার তার একজনের মাধ্যমে আরেকটা নিউরনের ডেনড্রাইটে পাঠায়, সে আবার তার একজনের মাধ্যমে আরেকটা নিউরনের ডেনড্রাইটে পাঠায়। এভাবে তারা পাঠাতে পাঠাতে সেটা আমাদের চলে আসে হায়ার সেন্টারে, অর্থাৎ আমাদের ব্রেইনে। তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ব্রেইন একটা ইনফরমেশনকে সে পায় এবং এরপরে ব্রেইন ওই সিগন্যালটাকে ইন্টারপ্রিট করে, তাকে সে ডিসিশন নেয় এবং এর পরবর্তীতে ব্রেইন আবার তার যেই মেইন সেন্টার সেখান থেকে সে তার একজনের মাধ্যমে সিগন্যালটা আবার নিচের দিকে পাঠায়, এই সিগন্যালটা আরেকটা নিউরনের ডেনড্রাইটে যায়, সে আবার নিচের দিকে পাঠায়। এভাবে করে করে সে ওই অর্গানটাতে একটা নির্দিষ্ট ফাংশন প্লে করে। খুব সিম্পলি বললে এটা, অর্থাৎ নিউরনের মাধ্যমে ইনফরমেশনটা আসবে, ব্রেইন সেটাকে ইন্টারপ্রিট করবে, ডিসিশন নেবে, তারপর আবার একটা ইফারেন্ট সিগন্যাল, ডিসেন্ডিং সিগন্যাল, মোটর সিগন্যাল পাঠাবে, সেটার ভিত্তিতে আমাদের কাজগুলো হবে। ক্লিয়ার? তাহলে আমাদের বডি এই যে ব্রেথলেসনেস, আমার যে শ্বাসকষ্ট হচ্ছে, এই অনুভূতিটা এটা ডিটেক্ট করে কিভাবে? এটা কিছু রিসেপ্টর থাকে যারা এই ব্রেথলেসনেস সেন্সেশনটা, অনুভূতিটা ডিটেক্ট করে সেটা ব্রেইনে পাঠায়। দেন আমাদের ব্রেইনের সোমাটো সেন্সরি এরিয়া, অ্যামাইগডালা, তারপরে হলো অ্যান্টেরিয়র সিঙ্গুলেট, হ্যাঁ, এই বিভিন্ন রিজিয়নগুলো কী করে? ব্রেথলেসনেসের অনুভূতিটা জাগ্রত করে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি এরকম কি কি রিসেপ্টরস আছে। তো দেখুন, প্রথমে আসি আমরা খুবই ব্রিফলি বলি, যেখানে আমরা দুই ধরনের রিসেপ্টরকে ভাগ করতে পারি দুইভাবে। একটা হলো ক্যামো রিসেপ্টর, আরেকটা হলো মেকানিক্যাল রিসেপ্টর বা মেকানো রিসেপ্টরস। ওকে, তো ক্যামো রিসেপ্টরসগুলো কি? ক্যামো রিসেপ্টরস সহজ ভাষায় মনে রাখবেন যে ক্যামো রিসেপ্টরস কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেলে, আর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি? ওরা ওয়াটারের সাথে রিয়াকশন করে H2CO3 তৈরি করবে, আর H2CO3 ডিসোসিয়েট হয়ে H+ তৈরি করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়া মানে হলো H+এর কনসেন্ট্রেশন বাড়া। তো এই ক্যামো রিসেপ্টরগুলো মূলত এই যে হাই কার্বন ডাইঅক্সাইড অথবা হাই H+ কনসেন্ট্রেশন, এটাকেই তারা ডিটেক্ট করতে পারে। তার মানে H+ কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, অথবা ইনডাইরেক্টলি বললে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তখন আমাদের এই ক্যামো রিসেপ্টরগুলো কী হয়? ট্রিগার্ড হয়, তারা অ্যাক্টিভেটেড হয়। এখন প্রশ্ন হলো যে এই ক্যামো রিসেপ্টরগুলো কোথায় থাকে? এই ক্যামো রিসেপ্টরগুলো দুটো জায়গায় থাকতে পারে। আমাদের ব্রেইনের বাহিরে তাদেরকে বলি পেরিফেরাল ক্যামো রিসেপ্টর, আমাদের ব্রেইনের ভেতরে তাদেরকে আমরা বলি সেন্ট্রাল ক্যামো রিসেপ্টর। পেরিফেরাল ক্যামো রিসেপ্টরগুলো আবার দুটো জায়গায় থাকতে পারে। একটা হলো ওরা আমাদের যে অ্যাওর্টিক আর্চ থাকে, ওখানের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, তাদেরকে আমরা বলি যে অ্যাওর্টিক ক্যামো রিসেপ্টর। আর কিছু ক্যামো রিসেপ্টর থাকে আমাদের ক্যারোটিড বডিতে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে বাইফার্কেশন, ওই জায়গাটাতে কিছু থাকে। তাহলে একটা হচ্ছে ক্যারোটিড বডির ওখানে থাকে, আরেকটা হলো অ্যাওর্টিক আর্চের ওখানে থাকে। তাহলে এই ক্যামো রিসেপ্টরগুলো যখন এই জায়গাগুলোর মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড মানে সার্কুলেশন হচ্ছে, এবং ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, H+ কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তখন এই ক্যামো রিসেপ্টরগুলো সেটা বুঝতে পারবে এবং তারা সাথে সাথে তাদের এই যে ডেনড্রাইট, এটা ট্রিগার্ড হবে, অ্যাক্টিভেশন হবে, এবং নিউরনটা তার একজনের মাধ্যমে সিগন্যালটা কোথায় পাঠাবে? আমাদের ব্রেইনে পাঠাবে। এখন প্রশ্ন হলো, এগুলো জাস্ট আপনাদের ফার্স্ট ইয়ারে পড়া, কিন্তু যাতে আমাদের ইনশাল্লাহ বেসিক নলেজগুলো আবার একবার রিভিশন হয়ে যায়, এবং যারা খুবই বিগিনার, এবং আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলেছি, দেখেন একটা লেকচার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমতে চাইলে এটা থার্ড ইয়ারের জন্য পড়াতে পারি, চাইলে এটা ফিফথ ইয়ারের জন্য পড়াতে পারি। বাট আমার এই হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্স, এটা হলো, আমি ধরে নিচ্ছি এখানে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা হলেন থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্টস, এবং আমি আপনাদেরকে ফোকাস করে পড়াচ্ছি। এখানে আমি খুব বিগিনার লেভেলের কিছু কথা বলছি যাতে আপনাদের ধরতে সুবিধা হয় এবং পরবর্তীতে গিয়ে কোনো ঝামেলা না হয়। যারা অলরেডি আরও হায়ার লেভেলের আছেন, আপনারা এগুলো জানেন, সো কাইন্ডলি একটু ধৈর্যের সাথে যদি মনোযোগ রাখেন, এটা আপনার ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে। সো তাহলে আমরা দেখলাম যে আমাদের যে এই যে অ্যাওর্টিক আর্চের যে ক্যামো রিসেপ্টর, এই ক্যামো রিসেপ্টরটা তার সিগন্যালটাকে ব্রেইনের কাছে কোন নার্ভ দিয়ে, কোন নিউরন দিয়ে পাঠাবে? সেটা হলো ভেগাস নার্ভ। সেটা কি দিয়ে? এই যে ভেগাস নার্ভ দিয়ে পাঠাবে, এবং এটা হলো যে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 10। আর আমাদের যে ক্যারোটিড বডির মধ্যে যে ক্যারোটিড ক্যামো রিসেপ্টর আছে, তারা যখন অ্যাক্টিভেটেড হবে, তারা তাদের এই সিগন্যালটাকে ব্রেইনে
কোন নিউরন দিয়ে পাঠাবে, সেটা হলো গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটা হলো ক্রেনিয়াল নার্ভ নাম্বার 9। ওকে, তাহলে আমরা দেখলাম ব্রেথলেসনেসের সেন্সেশনটা ব্রেনে যাওয়ার জন্য দুটো নার্ভ আমরা জেনে গেছি, একটা গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং আরেকটা হলো ভেগাস নার্ভ। ক্লিয়ার? ওকে, এখন আসেন ঠিক একইভাবে এরকম কিছু ডেনড্রাইট, এরকম কিছু রিসেপ্টার, এগুলো আমাদের সেন্ট্রাল অর্থাৎ আমাদের যে ব্রেইনের মধ্যেও থাকে। ব্রেইনের কোন রিজিয়নে থাকে? ব্রেইনের মেডুলা অবলঙ্গাটাতে থাকে। তাহলে এই মেডুলা অবলঙ্গাটা মনে করেন এটা হলো আমাদের যে পন্স এবং এখানে হলো মেডুলা অবলঙ্গাটা। ওকে, এটা হলো পন্স আর এটা হলো মেডুলা। এখন এই যে ব্রেইনের চারপাশে তো ব্লাড ঘোরাঘুরি করে না, আমাদের এই ব্রেইন ম্যাটেরিয়ালসের চারপাশে কে ঘোরাঘুরি করে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তো সিএসএফটা তৈরি হয় কোত্থেকে? ব্লাডের ফ্লুইড লিক আউট হয়েই তো আমাদের এই সিএসএফটা তৈরি হয়। তাহলে ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে, ব্লাডে যদি H+ বাড়ে, তার মানে সিএসএফের মধ্যেও কী হবে? কার্বন ডাইঅক্সাইড বাড়বে, সিএসএফের মধ্যেও কী বাড়বে? H+ বাড়বে। তার মানে এই যে H+ বাড়ছে সে সরাসরি ট্রিগার করছে কাকে? এই যে একটু আগে আঁকলাম চিত্রটা, এই যে আমাদের মেডুলা। হ্যাঁ, তাহলে এই যে মেডুলার মধ্যে আমাদের কি আছে? সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর, তারা তখন কি হবে? অ্যাক্টিভেটেড হবে। ওকে, তাহলে দেখেন আমাদের মেডুলা অবলঙ্গটার সেন্ট্রাল ক্যামোরিসেপ্টরগুলো ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা H+ এটাকে ডিটেক্ট করতে পারে। ওকে ফাইন, এখন আসেন, তাহলে আমরা ক্যামোরিসেপ্টরটা শেষ করলাম। এখন আসেন যে কিছু মেকানিক্যাল রিসেপ্টর থাকে। তাহলে মেকানিক্যাল রিসেপ্টরগুলো প্রশ্ন হলো দুটো, কোথায় থাকে এবং তারা কি দ্বারা স্টিমুলেটেড হয়, তারা কোন স্টিমুলেশন দ্বারা অ্যাক্টিভেটেড হয়। ক্যামো রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয় কী দ্বারা? দেখলাম H+ দিয়ে। তাহলে মেকানিক্যাল রিসেপ্টর কী দিয়ে অ্যাক্টিভেটেড হয় সেটাই আমরা জানছি। তাহলে এই মেকানিক্যাল রিসেপ্টরগুলোকে আমরা আবার গ্রসলি 4টা হেডিংয়ে ভাগ করেছে, 4টা টাইপে। কী কী মেকানিক্যাল রিসেপ্টর আছে? 1 নাম্বার স্ট্রেচ রিসেপ্টর, অর্থাৎ যখন আমাদের এয়ারওয়ে, যেমন এটা আপনার ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, হ্যাঁ একদম টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এই যে ব্রঙ্কিউলার যে স্মুথ মাসেলগুলো আছে, এই স্মুথ মাসেলের মধ্যে ওদের যে সার্কোলেমা, ওখানের মধ্যে থাকে এই স্ট্রেচ রিসেপ্টরগুলো। তাহলে কোনো কারণে যখন স্মুথ মাসেলগুলো অনেক বেশি ওয়ার্কিং করে, স্ট্রেচ ফিল করে, হ্যাঁ তখন কি হয়? এই যে স্ট্রেচ রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে আমার স্মুথ মাসেল, এয়ারওয়ের স্মুথ মাসেল যদি অনেক বেশি কাজ করছে বা সে ওয়ার্কলোড বেশি পাচ্ছে, সাপোজ সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ যে পালমোনারি ডিজিজ, সেখানে এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, ফলে পেশেন্ট ব্রিদিং নেওয়ার সময় অনেক বেশি তার রেসপিরেটরি মাসেলগুলো কাজ করতে হয় তাকে। ফলে ওই সময়টাতে তার এই যে এয়ারওয়ে স্মুথ মাসেলের সার্কোলেমার সাথে অ্যাটাচ থাকা এই স্ট্রেচ রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হবে এবং তারা আমার ব্রেইনে সিগন্যাল পাঠাবে। কোন নিউরন দিয়ে? এই যে লিখে রেখেছে, ভেগাস নার্ভ দিয়ে। তখন আমার ব্রেইন বুঝবে আমার ব্রেথলেসনেস হচ্ছে। তাহলে এটা একটু মাথায় রাখেন। 2 নাম্বার যেই মেকানিক্যাল রিসেপ্টর কথা বলতে চাচ্ছি, সেই মেকানিক্যাল রিসেপ্টরের নাম হলো র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টর। এগুলো জাস্ট নামটা মনে রাখেন, জাস্ট আপনার বেসিক কনসেপশনের জন্য ইনশাল্লাহ, যাতে আর 10 জনের চাইতে আপনি একটু আলাদা থাকেন ইনশাল্লাহ। কিন্তু এগুলো মনে রাখার দরকার নাই, খুব বেশি মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এগুলো কোনো প্রয়োজন নাই, কিন্তু এগুলো একটা সময় অনেক বেশি কাজে দিবে ইনশাল্লাহ। তাহলে আরেকটা রিসেপ্টরের নাম কি বললাম? যে র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টর বা RAR। এই রিসেপ্টরটা কোথায় থাকে? এটা হলো আমাদের এয়ারওয়ের যে লাইনিং এপিথেলিয়াম, সেখানে থাকে। তাহলে লাইনিং এপিথেলিয়াম আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, কোনো ধোঁয়া, কোনো পার্টিকেল, কোনো পোলেন, অ্যালার্জেন, এগুলো যখনই যায়, তারা প্রথমে কার কন্ট্যাক্টে যায়? আমাদের যে এয়ারওয়ের সবার বাহিরের দিকে কোন সেল? লাইনিং এপিথেলিয়াল সেল। এই লাইনিং এপিথেলিয়াল সেলের হিস্টোলজিক্যাল টাইপ কি? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এই সেলগুলোর মাঝখানে এই যে র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টরগুলো বসে থাকে। ফলে এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড হয় কী দিয়ে? এই যে ডাস্ট, স্মোক, কোল্ড এয়ার এবং বিভিন্ন ইনফ্লামেটরি মেডিয়েটার্স, যেমন হিস্টামিন, এখানে আরেকটা লেখেন প্রোস্টাগ্ল্যান্ডিনস, এগুলো দ্বারা তারা অ্যাক্টিভেটেড হয়। এই কারণে যখন ধোঁয়াটে জায়গায় যায় তখন আমাদের একটু শ্বাসকষ্ট অনুভূত হয় দেখবেন। এবং যাদের হাইপার সেন্সিটিভিটি আছে, যেমন যাদের অ্যাজমা আছে আল্লাহ না করুক, তাদের শ্বাসকষ্ট আমার আপনার চাইতে বেশি হবে, কারণ আমার আর আপনার এই র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টর ধোঁয়া, স্মোক এগুলোর প্রতি সে যেরকম অ্যাক্টিভেটেড হয়, ধরেন 2+, কিন্তু যার অ্যাজমা আছে সে হাইপার সেন্সিটিভ, তার দেখা যাচ্ছে ধোঁয়া, স্মোক, অ্যালার্জেন, পোলেন এগুলো পেলে তার এই সকল র্যাপিডলি অ্যাডাপ্টেশন রিসেপ্টর অনেক বেশি পরিমাণে ট্রিগার্ড হয়, ফলে তার ব্রেথলেসনেস আমার আপনার চাইতে বেশি অনুভূত হয়। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন নেক্সট রিসেপ্টর, মেকানিক্যাল রিসেপ্টর, সেটা হলো জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর। এই জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর, এটা লোকেশন কোথায়? এটা হলো আমাদের
অ্যালভিউলার ওয়ালে থাকে, অ্যালভিউলার ওয়াল অর্থাৎ একদম আমাদের যে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, আলটিমেটলি যেতে 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 সে টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, সবার শেষের স্ট্রাকচারটা হলো এরকম একটা অ্যালভিউলাস। এবং এই অ্যালভিউলাসের মধ্যে লাইনিং এপিথেলিয়াল সেল থাকে দুই ধরনের, একটা হলো টাইপ 1 নিউমোসাইট, আরেকটা হলো টাইপ 2 নিউমোসাইট। ঠিক আছে, এই নিউমোসাইটগুলোর মাঝখানে আমাদের ওই যে ডেনড্রাইটগুলো থাকে অর্থাৎ রিসেপ্টরগুলো, রিসেপ্টর। এই রিসেপ্টরটার নাম কি? এটার নাম হলো জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর। তাহলে এটা অ্যালভিউলার ওয়ালে থাকে। তাহলে এই রিসেপ্টরটা ট্রিগার্ড হয়, অ্যাক্টিভেটেড হয়, স্টিমুলেটেড হয় কোন স্টিমুলাই দ্বারা? সেটা হলো পালমোনারি কনজেশন, পালমোনারি এডিমা এবং অ্যাম্বোলিজম। তো অ্যাম্বোলিজম না বলে আপনারা এখানে লিখে রাখেন হাইপোক্সিয়া। কারণ অ্যাম্বোলিজম হওয়া মানে ওখানের মধ্যে ব্লাড ফ্লো যাবে না, ব্লাড ফ্লো না যাওয়া মানে ওখানে অক্সিজেন যাবে না, অক্সিজেন না যাওয়া মানে হাইপোক্সিয়া হওয়া। তাহলে দেখেন যেই পেশেন্টের পালমোনারি এডিমা হচ্ছে ডিউ টু লেফট হার্ট ফেলিওর, তাহলে তার অ্যালভিউলাসের এই জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর অ্যাক্টিভেটেড হচ্ছে, ফলে হার্ট ফেলিওরের পেশেন্ট আমাকে স্যার আমার শ্বাসকষ্ট হচ্ছে কেন বলছে? ডিউ টু অ্যাক্টিভেশন অফ দিস জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর ডিউ টু পালমোনারি অ্যালভিউলার এডিমা অথবা পালমোনারি ইন্টারস্টিশিয়াল। আমি জাস্ট গতকালকে আমার যে ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ যে ভিডিওটা দিলাম পালমোনারি এডিমা নিয়ে কনসেপশনটা, ওটা একটু দেখলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সময় পেলে দেখবেন, এগুলো ম্যান্ডেটরি না। যাই হোক, এই অ্যালভিউলাসের মধ্যে যদি ফ্লুইড জমে অথবা অ্যালভিউলাসের পাশে যদি ফ্লুইড জমে অথবা এখানে যে পালমোনারি যে ব্লাড ভেসেলস আছে সেখানের মধ্যে যদি এক্সেস ব্লাড জমে যায়, তখন আমাদের এই জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর এই কনজেশনগুলোকে, এই এডিমাগুলোকে ডিটেক্ট করতে পারে এবং আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠায়। কোন নার্ভ দিয়ে পাঠাবে? এই যে লিখে রেখেছি ভেগাস নার্ভ। তার মানে লাংসের মধ্যে যত সেন্সেশন আছে সব আমাদের ব্রেইনে যাওয়ার যে রোড, যে হাইওয়ে, তার নাম হলো ভেগাস নার্ভ। ক্লিয়ার? ওকে, পাঠালো, ফলে আমাদের ব্রেইন তখন ব্রেথলেসনেস সেন্সেশনটা দিল। এখন ব্রেইনের কোথায় যায়, কিভাবে ব্রেইন বুঝে, একটু পরে বলছি ইনশাল্লাহ। তারপরে নাম্বার 4 রিসেপ্টর যেটা, সেটা হলো প্রোপ্রিওসেপ্টর। দেখেন এই প্রোপ্রিওসেপ্টরটা থাকে আমাদের বিভিন্ন স্কেলিটাল মাসেলগুলোতে, রেসপিরেটরি মাসেল, যেমন হলো আমাদের যে ইন্টারকোস্টাল মাসেলগুলো আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ডায়াফ্রাম, হ্যাঁ, রেক্টাস অ্যাবডোমিনিস, কোয়াড্রেটাস লাম্বোরাম, মানে যেই মাসেলগুলো আমাদের রেসপিরেশনের সাথে জড়িত, ওই মাসেলগুলোর মধ্যে এই প্রোপ্রিওসেপ্টর থাকে। ফলে কোনো কারণে যদি এই রেসপিরেটরি মাসেলগুলো বেশি কাজ করে, ওই যে একটু আগে যেটা বললাম, এই যে এয়ারওয়ে স্মুথ মাসেলের মধ্যে যেরকম স্ট্রেচ রিসেপ্টর ছিল, এই স্ট্রেচ রিসেপ্টরের মতোই, জাস্ট ডিফারেন্স কি, স্ট্রেচ রিসেপ্টরটা ছিল এয়ারওয়ের স্মুথ মাসেলে, আর প্রোপ্রিওসেপ্টরটা হচ্ছে কোথায়? রেসপিরেটরি মাসেল, এবং যেগুলো হলো মূলত স্কেলিটাল মাসেল। তাহলে স্কেলিটাল মাসেলগুলো যখন বেশি কাজ করবে, যেমন সিওপিডির পেশেন্ট, যেমন হচ্ছে যে আপনার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অ্যাজমার পেশেন্ট, বেশি বেশি শ্বাস নিতে হচ্ছে তাকে, মানে ফলে তার যে রেসপিরেটরি মাসেলগুলো আমার আপনার সাথে বেশি কাজ করছে, এবং তখন ওই মাসেলগুলোর মধ্যে থাকা প্রোপ্রিওসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড, স্টিমুলেটেড হচ্ছে এবং পেশেন্টের ব্রেথলেসনেস সেন্সেশনটা ট্রিগার্ড হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? তাহলে দেখেন একজন পেশেন্ট কীভাবে ব্রেথলেসনেসটা বুঝে, আমরা আপনাদেরকে রিসেপ্টরের অ্যাক্টিভেশনের ব্যাপারগুলো বললাম। ওকে, এখন আসেন তাহলে এই যে প্রোপ্রিওসেপ্টর, এই রিসেপ্টরগুলো আচ্ছা বুঝলাম, যখন রেসপিরেটরি মাসেলগুলো বেশি কাজ করছিল তখন তারা অ্যাক্টিভেটেড হলো। এখন এই যে তারা অ্যাক্টিভেশন হলো, এই বার্তাটা, এই সিগন্যালটা তারা ব্রেইনে কোন নার্ভ দিয়ে পাঠাবে? এটা যদি ইন্টারকোস্টাল মাসেল হয় তাহলে তারা পাঠাবে আমাদের যে থোরাসিক স্পাইনাল নার্ভ দিয়ে, অর্থাৎ ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে পাঠাবে। প্রথমে স্পাইনাল করে যাবে, সেখান থেকে হায়ার সেন্টারে উঠবে অ্যাসেন্ডিং পাথওয়েতে। আর যদি এটা ডায়াফ্রাম হয় তাহলে সে এই সিগন্যাল, অ্যাসেন্ডিং অ্যাফারেন্ট সিগন্যালটা ব্রেইনে পাঠাবে ফ্রেনিক নার্ভ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা নার্ভগুলো পাশে পাশে আপনাদেরকে লিখে দিলাম। তাহলে মুদ্রা কোথায় আমরা বুঝলাম? আমাদের এয়ারওয়ের মধ্যে, আমাদের অ্যালভিউলাসের মধ্যে, পালমোনারি ইন্টারস্টিশিয়ামে, তারপর আমাদের রেসপিরেটরি মাসেলের মধ্যে, তারপরে হলো আমাদের এই যে সকল ক্যামোরিসেপ্টর আছে, ক্যারোটিড বডি, অ্যাওটিক বডি, এই জায়গাগুলোতে যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়ে, H+ বাড়ে, তাহলে এই জায়গা যা এখন আলহামদুলিল্লাহ সাম আপ করলাম, এই জায়গাগুলোতে কোনো ঝামেলা হলেই আমাদের এই ব্রেথলেসনেসের রিসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড হবে এবং ওরা আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠাবে। কিভাবে পাঠাবে? ওরা কেউ ভেগাস নার্ভের মাধ্যমে, কেউ গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, কেউ ফ্রেনিক নার্ভের মাধ্যমে, কেউ ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে ব্রেইনের সাথে কমিউনিকেট করবে। তাহলে এতটুকু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন আসেন ব্রেইনের কোন রিজিয়নের সাথে তারা কমিউনিকেট করছে। ওকে,
তাহলে সেই কথাটাই আমরা এখন ইনশাল্লাহ বলার চেষ্টা করব। দেখেন ব্রেইন রিজিয়ন ইনভলভড, শুধু দাগানো লাইনগুলো একটু দেখেন। ব্রেইন রিজিয়ন, তাহলে এই বার্তাগুলো ব্রেইনের আমাদের কয়েকটা রিজিয়নে আসে। যেমন 1 নম্বরে মেডুলা অবলঙ্গটায় আসবে। মেডুলা অবলঙ্গটায় এরা মানে কার কাছে পাঠাবে বার্তাটা? আমাদের মেডুলা অবলঙ্গটায় আমাদের ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার আছে। তাহলে এই বার্তাটা যখন ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টারে আসবে, রেসপিরেটরি সেন্টার অটোনোমাসলি ডিসিশন নেবে যে শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে আমার রেসপিরেটরি রেট আরও বাড়াতে হবে। এবং তখন সে কী করবে? এই ডিসিশনটা নিয়ে ইনিশিয়েট রিফ্লেক্সিভ ব্রিদিং, সে তখন রেসপিরেটরি রেটটাকে আরও বাড়িয়ে দেয়। তাহলে এই যে রেসপিরেটরি রেটটাকে বাড়ানোর ডিসিশনটা, এটা নিচ্ছে কে? ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার। ওকে, এবং এরপরে আসেন পন্স। কিছু সিগন্যাল আমাদের ব্রেইনের পন্সে আসবে। একটা মেডুলা অবলঙ্গটা বললাম আলহামদুলিল্লাহ, আরেকটা হলো পন্সে। পন্সের মধ্যে আমাদের কোন রেসপিরেটরি সেন্টার আছে? নিউমোট্যাক্সিক এবং হলো অ্যাপনিওস্টিক সেন্টার। তাহলে এই দুটো সেন্টার যখন দেখবে আমাকে ব্রেথলেসনেস রিসেপ্টর বার্তা পাঠাচ্ছে, তার মানে কোন একটা ঝামেলা হচ্ছে। আইদার পেশেন্টের ব্রেথলেসনেস হচ্ছে, পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়তো তার এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, না হলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি বেড়ে গেছে, H+ বেড়ে গেছে। তখন এই নিউমোট্যাক্সিক এবং অ্যাপনিওস্টিক সেন্টার এরা কি করবে? আমাদের এই যে রেসপিরেটরি রিদমটাকে ফাইনালি একটা রেগুলেট করবে এবং ডেপথ অফ ব্রিদিংটাকে বাড়িয়ে দিবে। তার মানে দেখেন আলটিমেটলি সোজা ভাষায় মেডুলা অবলঙ্গটা এবং পন্স আমাদের রেসপিরেটরি রেটটা বাড়াচ্ছে এবং রেসপিরেটরি রেটের ডেপথটাও বাড়াচ্ছে। বড় বড় শ্বাস, ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এবং আলটিমেটলি দেখেন এই দুটো সেন্টার যত বেশি রেসপিরেটরি রেট বাড়াচ্ছে, ডেপথ অফ রেসপিরেশন বাড়াচ্ছে, তত বেশি আলটিমেটলি আসলে কী হচ্ছে? আমার রেসপিরেটরি মাসেলগুলো কাজ করছে, ব্রেথলেসনেস রিসেপ্টর আরও বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে। তার মানে আসলে এগুলো বাই ডিরেকশনাল ওয়েতে চলতে থাকে। এরা রেসপিরেটরি রেট বাড়ায়, আবার ওইখান থেকে আমাদের যে মেকানিক্যাল রিসেপ্টর ট্রিগার্ড হয় রেসপিরেটরি মাসেল বেশি কাজ করার কারণে, ওরা আবার এখানে বার্তা পাঠায়। এরকম কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত মেইন স্টিমুলাই অর্থাৎ অক্সিজেন কনসেন্ট্রেশন নর্মাল না হয়, H+ না কমে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এগুলো চলতে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন মেইন কাহিনী যেটা। তাহলে মেডুলা অবলঙ্গটা এবং পন্স এটা হচ্ছে জাস্ট অটোনোমাসলি কাজ করছে, এখানে আমার আপনার কোনো হাত না, আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। এখন আসেন এই যে আমার শ্বাসকষ্ট, আমার মনে হচ্ছে শ্বাসকষ্ট, জান বের হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাচ্ছে, এই অনুভূতিগুলো কে দেয়? এই যে আসেন ইনসিউলার কর্টেক্স। হ্যাঁ, এগুলো হলো হায়ার সেন্টার। তাহলে এই ইনসিউলার কর্টেক্স কী করে? সেন্সেশন অফ এয়ার হাঙ্গার, মানে অনেক বেশি বাতাস টেনে নেওয়ার যে একটা কাকুতি, এবং হচ্ছে ডিসকমফোর্ট ফ্রম ব্রেথলেসনেস, এই যে শ্বাসকষ্টের যে কষ্টটা, এগুলো আসলে অনুভূত করায় এই ইনসিউলার কর্টেক্স। এরপর আসেন অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। এই অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স এটা কি করে? এই যে শ্বাসকষ্টের সময় দেখবেন পেশেন্টরা প্রচণ্ড অ্যাংজাইটি, ডিস্ট্রেসফুল হয়ে যায়, এই জিনিসটা করে এই অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। এরপরে আসেন এই যে ফিয়ার, প্যানিক, মারা যাবে, অস্থির হয়ে যায়, দেখেন এই জিনিসটা করে অ্যামাইগডালা। এরপরে আসেন ওভারঅল সব কিছুর এই অনুভূতিটাকে রেগুলেট করে আমাদের ব্রেনের, সবাই জানেন মেইন সেন্সেশন রিজিয়ন হলো এই সোমাটো সেন্সরি কর্টেক্স, এরিয়া নাম্বার 3 to 1। এটা আলটিমেটলি এই যে কনসিয়াস পারসেপশন অফ ব্রিদিং ইফোর্ট, এটাকে তারা রেগুলেট করে। তাহলে আপনারা দেখলেন যে এই ব্রেথলেসনেস রিসেপ্টরগুলো মেডুলা অবলঙ্গটা এবং পন্সের মাধ্যমে অটোনোমাসলি রেসপিরেটরি রেট এবং রেসপিরেটরি ডেপথকে কন্ট্রোল করে, এবং ব্রেথলেসনেস সেন্সেশন, অনুভূতি, কষ্ট, প্যানিক অ্যাটাক, এই জিনিসগুলো কন্ট্রোল করে ইনসিউলার কর্টেক্স, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, অ্যামাইগডালা, সোমাটো সেন্সরি কর্টেক্স, এই রিজিয়নগুলো। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে ব্রেথলেসনেসের সাথে আমাদের ব্রেইনের কোন কোন রিজিয়ন ইনভলভ আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি সব ইনফরমেশনগুলো গ্যাদার্ড হলো আমাদের এই ব্রেইনে, ঠিক আছে? দেখেন এটা হলো পন্স আর এটা হলো মেডালা। ওকে, তো এই যে পন্স এবং মেডালা, এখানে আমাদের মেইনলি যে 4টা রেসপিরেশন সেন্টারগুলো লোকেটেড, এবং এই রেসপিরেশন সেন্টারগুলোর সাথে আমাদের যে হায়ার সেন্টার অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের কমিউনিকেট হয়। ওকে, অর্থাৎ এখানে যে সোমাটো সেন্সরি রিজন আছে, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, ইনসুলার কর্টেক্স, তাদের সাথে একটা কমিউনিকেশন হয়, এবং এরপরে আমাদের হায়ার সেন্টার ডিসিশন নেবে যে হ্যাঁ আমাকে এখন রেসপিরেশন রেট, রেসপিরেশন
ডেপথ আরও বাড়াতে হবে। তখন আমাদের এই হায়ার সেন্টারটা কি করবে, ওই রেসপিরেশন মাসেলগুলোকে সিগন্যাল পাঠাবে, মোটর সিগন্যাল। কীভাবে? এই যে হায়ার সেন্টার থেকে তখন আলটিমেটলি ফ্রেনিক নার্ভের মাধ্যমে, এই যে দেখেন ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে একটা সিগন্যাল যাবে, তখন ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে কন্ট্রাকশন করবে, ফলে যেটা প্রিন্সিপাল অফ ইন্সপিরেটরি মাসেল, হ্যাঁ, একটা প্রিন্সিপাল ইন্সপিরেটরি মাসেল হলো এই ডায়াফ্রামটা, ফলে পেশেন্ট আরও ডিপ আরও দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে। এবং স্পাইনাল নার্ভের মাধ্যমে, অর্থাৎ এই যে হায়ার সেন্টার থেকে আলটিমেটলি কী হবে, ওই যে ডিসেন্ডিং পাথ হয়েতে আমাদের স্পাইনাল কর্ডে সিগন্যাল আসবে, স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভের মাধ্যমে আলটিমেটলি আমাদের এই যে ইন্টারকোস্টাল মাসেলগুলোতে সিগন্যাল যাবে, হ্যাঁ, ফলে কি হবে, পেশেন্টের এই যে রিবসগুলো ইলেভেটেড হবে, মানে পাম্প হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল, এই মুভমেন্টগুলো হয়ে আলটিমেটলি পেশেন্ট শ্বাস প্রশ্বাসটা নেবে। তাহলে প্রথমে সেন্সরি সিগন্যাল আসলো, সেটা ইন্টারপ্রিট করলো, এরপরে আমাদের ব্রেইনের যে হায়ার সেন্টার সেরিব্রাল কর্টেক্স থেকে মোটর সিগন্যাল রেসপিরেটরি মাসেলগুলোতে গেল, হ্যাঁ, ফলে সেখান থেকে আমাদের রেসপিরেশনটা আরও বেশি ত্বরান্বিত হচ্ছে। তো এই হলো আসলে ব্রেথলেসনেসের মেকানিজম এবং তার প্রতি আমাদের বডির রেসপন্সটা। ঠিক আছে, তো এখন আমরা ইনশাল্লাহ দেখব যে এখানে একটা চার্ট আছে ম্যাকলিওডের, এই চার্টটা আমরা ইনশাল্লাহ খুব ব্রিফলি বলবো, এবং মনে রাখবেন এই চার্টটা আপনার লাইফ টাইম লাগবে ইনশাল্লাহ। এরপর আমরা ইনশাল্লাহ কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে ব্রেথলেসনেসের কোনো পেশেন্টকে সেটা আলোচনা করব। তাহলে আপনারা বুঝবেন যে এই প্রশ্নটা আমি কেন করছি, এই প্রশ্নটা আমি কেন করছি। না হলে এটা যদি না পড়ি আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাই, তখন আপনারা ওটা বুঝতে পারবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে চলুন আমরা শুরু করি আমাদের এই মেগা বক্সটা। এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে আপনারা যদি এই ডায়াগ্রামটার দিকে তাকান, যে আমাদের চেস্টের সেন্ট্রালি থাকে কি হার্ট, তাহলে যে কোনো সেন্ট্রাল চেস্ট পেইন আপনাকে বুঝতে হবে এটা হার্ট রিলেটেড হওয়ার পসিবিলিটি বেশি। আর লাংস থাকে আমাদের চেস্ট ওয়ালের দিকে, অর্থাৎ পেরিফেরালি, আইদার এটা রাইট হতে পারে অথবা লেফট হতে পারে। তাহলে পেরিফেরালি চেস্ট ওয়ালের সাথে যদি কোনো চেস্ট পেইন পেশেন্ট আমাকে বলে, তাহলে এটার পসিবিলিটি যে এটা লাং রিলেটেড পেইন হওয়ার চান্স বেশি, অথবা মাস্কুলোস্কেলেটাল বা এমএসকে পেইন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে এই জিনিসটা একটু মাথায় রাখেন। এখন আসেন যে আমরা এই চারটার দিকে আমরা একটু তাকাই। দেখেন এখানে প্রথমেই ম্যাকলিওডে যেটা করলো যে ব্রেথলেসনেস, এই যে দেখেন ব্রেথলেসনেসটাকে আমরা প্রথমে অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা এটাকে ক্যাটেগরাইজ করে ফেলেছি। যেমন এই ব্রেথলেসনেসটা অ্যাকিউট আর সাব অ্যাকিউট হতে পারে। তাহলে অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে হলো যে সাডেন, মানে উইদিন মিনিটস পেশেন্টের কমপ্লেন, উইদিন মিনিটস। আরেকটা হলো যে উইদিন আওয়ার্স টু ডেজ, অর্থাৎ পেশেন্টের এই কমপ্লেনটা যে স্যার এটা আমার গত 3-4 ঘন্টা ধরে শ্বাসকষ্ট হচ্ছে, অথবা গত 2 দিন ধরে শ্বাসকষ্ট। তাহলে এই যে আওয়ার্স টু ডেজ, এটা হলো যে ডিউরেশন অফ ব্রেথলেসনেস। ক্লিয়ার? আচ্ছা, আর সাডেন বলতে এটা হচ্ছে উইদিন মিনিটস, এই জাস্ট 5 মিনিট আগে আমি ভালো ছিলাম এখন হচ্ছে, তাহলে সাডেন এটা হচ্ছে আপনারা এখানে মিনিটস লেখেন। ক্লিয়ার? আরেকটা হলো যে ইনসিডিউয়াস, এটা মানে হলো ডেজ টু উইকস, যে স্যার গত 5 থেকে 6 দিন ধরে অথবা গত 1-2 সপ্তাহ, অর্থাৎ ডেজ টু উইকস ডিউরেশনে পেশেন্টের প্রবলেম। তাহলে আমরা ব্রেথলেসনেসকে প্রথমেই ব্রডলি ক্যাটাগরাইজ করলাম অ্যাকিউট অর সাব অ্যাকিউট। তো এই অ্যাকিউট অর সাব অ্যাকিউট এটার আন্ডারে আমরা আবার 3টা ভাগ পাচ্ছি। সাডেন মানে যেটা মিনিটস ডিউরেশন, আওয়ার্স টু ডেজ, ডেজ টু উইকস। কথা বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা ক্রনিকে পরে আসি, তাহলে আমাদের ইনশাল্লাহ ক্লামসি কম লাগবে। তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ এই যে অ্যাকিউট অর সাব অ্যাকিউট এই বক্সটা ইনশাল্লাহ শেষ করব। তাহলে আসেন যে পেশেন্ট আমাকে বলল যে স্যার আমার এই যে 3-4 মিনিট আগে 5 মিনিট আগে আমি ভালো ছিলাম, তাহলে এখন আমার শ্বাসকষ্ট। তাহলে আমি সাডেন ক্যাটাগরিতে চলে আসলাম যে আমার পেশেন্টের সাডেন লাইনে আমি আগাবো। ওকে, এখন সাডেন হলে আমার নেক্সট প্রশ্ন যে আপনার বুকে কোনো ব্যথা আছে কিনা। শ্বাসকষ্ট, ওকে বুঝলাম, এই যে দেখেন আমাদের মেইন হেডিং ভুলে যাবেন না, শ্বাসকষ্ট, মেইন হেডিং শ্বাসকষ্ট। আচ্ছা, এখন তারপর আমি ডিউরেশন জিজ্ঞেস করে সাডেন লাইনে ঢুকলাম। ওকে, আমি সাডেন লাইনে এখন চিন্তা করব। তাহলে সাডেন লাইনে দেখেন, একটু দেখেন খুব কেয়ারফুলি, সবাই একটু খুবই মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। এই চারটা পুরো লাইফ টাইম ইনশাল্লাহ আপনার ইনভেস্টমেন্ট, মনে রাখবেন ইনশাল্লাহ। তাহলে এই যে সাডেন কোনো ব্রেথলেসনেসের কজ কি হতে পারে, এই যে এতটুকুর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। দেখেন এই যে খুব সুন্দর করে এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। তার মানে আপনার হাতে কোনো সাডেন ব্রেথলেসনেসের ডিডি হলো
পালমোনারি এম্বোলিজম অর্থাৎ পালমোনারি ইনফার্কশন, নিউমোথোরাক্স এবং হলো এমআই উইথ পালমোনারি এডিমা। এই তাহলে 3টা ডিডি আপনার মাথায়, দেখেন এগুলো হলো সাডেনের আন্ডারে। এখন আসেন যে বাবা শ্বাসকষ্টের সাথে আপনার আর কি অসুবিধা, যে স্যার বুকে ব্যথা আছে, অথবা রুগী যদি বলতে না পারে আপনি তাকে লিডিং কোয়েশ্চেন দেন, বুকে ব্যথা আছে কিনা, হ্যাঁ আছে। পরের প্রশ্ন, বুকে ব্যথাটা কোথায়, এক পাশে নাকি মাঝখানে? ঠিক আছে, তাহলে মনে রাখবেন আপনি রুগীকে সব সময় ধরেই লিডিং কোয়েশ্চেন করে দিবেন, আপনার বুকে ব্যথা কি মাঝখানে না এক পাশে, এইভাবে আপনার বুক শ্বাসকষ্টের সাথে আর কোনো অসুবিধা আছে, রুগী বলতে পারছে না, তখন বলেন বুকে ব্যথা আছে, হ্যাঁ আছে। আর যদি রুগী প্রথমে বলে ফেলে শ্বাসকষ্টের সাথে আর কি অসুবিধা, হ্যাঁ স্যার আমার বুকে ব্যথা আছে, এরপর প্রশ্ন কী হবে, আপনার বুকে ব্যথাটা কোন দিকে, কোথায় বেশি? যদি রুগী তখনও না বুঝে তখন আপনি লিড দেন এটা কি মাঝখানে না এক পাশে, তাহলে আপনি অলওয়েজ কোয়েশ্চেনটা হবে কীরকম, ওপেন। ওপেন কোয়েশ্চেন, রুগী বুঝতে পারছে না, দেন আপনি ক্লোজ করেন, রুগীকে একটু লিড দেন। কথা বুঝাইতে পারলাম কিনা? তাহলে এইভাবে করে আপনারা ইনশাল্লাহ প্রসিড করবেন। ওকে, রুগী বললো যে স্যার আমার হ্যাঁ বুকে ব্যথা, বুকে ব্যথা কোথায়, একটু আগে বললাম যে পেশেন্ট আপনাকে বুকে ব্যথাটা দেখাচ্ছে যে স্যার এটা আইদার তিনি আপনাকে রাইট সাইডে দেখাচ্ছে অথবা লেফটে দেখাচ্ছে, অর্থাৎ চেস্টের যে কোনো এক পাশে পেশেন্ট আমাকে বুকে ব্যথা বলছে, তার মানে আপনি বুঝে গেলেন যে এই ব্যথাটা লাংস রিলেটেড হওয়ার পসিবিলিটি বেশি। এক্স্যাক্টলি। এবার আপনি ব্যথাটার আরেকটু ক্ল্যারিফিকেশন চান যে এই ব্যথাটা কী করলে বাড়ে, রুগী বললো যে স্যার কাশি দিতে বেশি লাগে, বড় শ্বাস নিতে পারি না, বুকে খুব মনে হয় সুই ঢুকাই দিচ্ছে, ছুরি মেরে দিচ্ছে, কেউ স্ট্যাবিং করছে, তাহলে শার্প স্ট্যাবিং পেইন অ্যাগ্রাভেটস অন ডিপ ব্রেথ অর কাফিং, তাহলে এটাকে আমরা বলি প্লুরাইটিক পেন। এই যে দেখেন এখানে ডিসক্রিপশনটা আমি লিখে রেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্লুরাইটিক একটা ইউনিল্যাটারাল চেস্ট পেইন পেলাম, মাঝখানে না, ইউনিল্যাটারাল, আইদার রাইট অথবা লেফট হতে পারে। আচ্ছা, এবার আপনি পেশেন্টের আরও কিছু অ্যাসোসিয়েটেড ফিচার একটু জিজ্ঞেস করেন। দেখেন তাহলে ব্রেথলেসনেস দিয়ে শুধু আমি হিস্ট্রিটা জানতে পারছি না, রোগ বের করতে পারছি না, সাথে অ্যাসোসিয়েটেড কিছু লাগছে। এক্স্যাক্টলি, ইনশাল্লাহ যখন ব্রেথলেসনেসের কোয়েশ্চেনগুলো পড়াবো তখন দেখবেন আপনারা এই কোয়েশ্চেনগুলো পেশেন্টকে করবেন। তাহলে এখন আমার নেক্সট অ্যাসোসিয়েটেড যে আপনার শ্বাসকষ্টের আর কি অসুবিধা, রুগী বলতে পারছে না, এবার লিড দেন, কোনো কাশির সাথে রক্ত, কফ এই জাতীয় কিছু বের হচ্ছে বা বের হয়েছে কিনা, তখন রুগী বলে হ্যাঁ স্যার আমার প্রচুর মানে কাশির সাথে প্রচুর রক্ত বের হচ্ছে। অথবা আপনি তো অন দ্য স্পট দেখবেন, যদি পালমোনারি এম্বোলাই হয় অন দ্য স্পট আপনি দেখবেন পেশেন্ট গড় গড় করে তার কাশির সাথে রক্ত বের হচ্ছে, একটু পরে পরেই থুতু দিয়ে ফেলছে। আল্লাহ না করুক, আমি এরকম পেশেন্ট পেয়েছিলাম আমার এফসিবিএস ট্রেনিংয়ের সময়, মানে রুগীটা আল্লাহ তালা তাকে শান্তিতে রাখুক, পেশেন্ট পরে আসলে ইন্তেকাল করলেন। তো এই যে দেখেন ম্যাসিভ হেমোপটাইসিস, তাহলে এই যে এবং পেশেন্টের দেখা যাচ্ছে হেমোপটাইসিসের পরিমাণ বেশি। এখন আপনি দেখেন যে আচ্ছা আপনার মাথায় চলে আসলো যে তার সাডেন ব্রেথলেসনেস, তার প্লুরাইটিক চেস্ট পেইন, সাথে পেশেন্টের হেমোপটাইসিসের হিস্ট্রি আছে, অথবা আমি দেখতে পাচ্ছি হেমোপটাইসিস, এখন আপনি একটু পায়ের দিকে নজর দেন, পা ফুলা কিনা, অথবা হিস্ট্রি নেন গত মানে 1 মাস 2 মাসের মধ্যে কোনো অপারেশন হয়েছে কিনা, পেশেন্ট বেড রিডেন ছিল কিনা, তার মানে তার কোনো ডিপ ভেইন থ্রম্বোসিসের কোনো মানে এভিডেন্স পাচ্ছেন কিনা। যদি দেখেন কোনো একটা পা ফুলা অথবা কোনো একটা পা ফুলে আছে, ব্যথা, টেন্ডার, অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিসের ফিচার আছে, তার মানে বুঝবেন এই ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে একটা অ্যাম্বুলায় ছুটে এসে লাংসের কোনো একটা পালমোনারি ক্যাপিলারি পালমোনারি আর্টারিওলে আটকে গেছে, সেখান থেকে তার এই যে পালমোনারি অ্যাম্বুলায় হয়ে পালমোনারি ইনফার্কশন, আর সেখানে লাং যখন ড্যামেজ হয় অ্যালভিউলার ড্যামেজ হয়ে যায়, সারাউন্ডিং ব্লাড ভেসেলসগুলো টিয়ার আপ হয়ে যায়, সেখান থেকে ব্লাড বের হয়ে অ্যালভিউলাসে আসে, এবং এখানে যখনই কোনো একটা জায়গায় ইস্কেমিক পালমোনারি অ্যাম্বুলায় মানে কি ইস্কেমিয়া হচ্ছে লাংসের ওই টেরিটরিটাতে, ওই ব্লাড ভেসেলসের উপরে ডিপেন্ডেন্ট অংশটাতে, ফলে ওইখানে কী হবে, ইনজুরি হবে, সেল ইনজুরি হবে, সেল ইনজুরি হলে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে ইমিউন সেল আসবে, তারা আরও বেশি বেশি ফ্রি রেডিক্যাল তৈরি করবে, আরও ব্লাড ভেসেলকে ইরোড করবে, টিয়ার করবে। তাহলে একদিকে ইটসেলফ মানে লাং ইনজুরি হচ্ছে, তারপরে ব্লাড ভেসেল টিয়ার হচ্ছে, আবার ইনফ্লামেশন হয়ে সেইগুলো আরও বাড়ছে, আলটিমেটলি ওখানে ব্লিডিং হচ্ছে, ওই ব্লিডিংটা অ্যালভিউলাস থেকে পেশেন্ট কাশির মাধ্যমে বের করে দিচ্ছে, এবং সেটা আপনি হেমোপটাইসিস হিসেবে দেখতে পাচ্ছেন। কথা বুঝাইতে পারলাম কিনা? তাহলে দেখেন আমি আরেকবার সাম আপ করি, সাডেন ব্রেথলেসনেস অ্যাসোসিয়েটেড উইথ প্লুরাইটিক চেস্ট পেইন, অ্যাসোসিয়েটেড উইথ ম্যাসিভ হেমোপটাইসিস অর মাইল্ড টু মডারেট হেমোপটাইসিস, অ্যাসোসিয়েটেড উইথ ইউনিল্যাটারাল সোলেন টেন্ডার লেগ অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিসের এভিডেন্স, সাথে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে পালমোনারি এম্বোলাই। এবং ইন্টারেস্টিংলি এই পেশেন্টকে আপনি যখন লাং অসকালটেট করবেন দেখবেন লাংস ক্লিয়ার। পালমোনারি এম্বোলাইয়ের ক্ষেত্রে
পেশেন্টদের লাংস আমরা ক্লিয়ার পাই। এটা একটু মাথায় রাখবেন। লাংসে মনে হবে কি লাংস ক্লিয়ার, এত শ্বাসকষ্ট থেকে, এটাই একটা এভিডেন্স যে পেশেন্টের কোনো অ্যাম্বুলিজম হচ্ছে কি না। ঠিক আছে, এবার আসেন পেশেন্টের ব্রেথলেসনেস এবং এটা সাডেন, জাস্ট এই যে 3-4 মিনিট আগেও সে ভালো ছিল, হঠাৎ তার সাডেন ব্রেথলেসনেস। ফাইন, বুকে ব্যথা আছে? হ্যাঁ স্যার আছে। কোন পাশে? ডান পাশে। তাহলে ডান পাশে একটা বুকে ব্যথা, ব্যথাটা কেমন? প্লুরাইটিক নেচার, জিজ্ঞেস করে পেলেন। ফাইন, তাহলে সাডেন ব্রেথলেসনেস, প্লুরাইটিক ইউনিল্যাটারাল চেস্ট পেইন। ওকে, এবার আপনি দেখলেন চেস্ট অসকাল্টেট করে যে পেশেন্টের যেই পাশে ব্যথা ওই পাশে কোনো ব্রেথ সাউন্ড নাই, অ্যাবসেন্ট। ডায়াগনোসিস নিউমোথোরাক্স। ইমিডিয়েটলি তার কি লাগবে? হোয়াইট বোর নিডেল দিয়ে তার একটা কি করতে হবে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে পাইটস করে বাতাসটা বের করে ফেলতে হবে। বাট আমরা আসলে ক্লিনিক্যালি করি না, আমরা যেটা করি ইমিডিয়েটলি পেশেন্টকে চেস্ট টিউব অর্থাৎ আইসিটি দেওয়ার জন্য সার্জারিতে পাঠাই। ইমার্জেন্সি এটা করতে হবে, নাহলে যত যাই করেন টেনশন নিউমোথোরাক্স হলে আল্লাহ না করে পেশেন্ট কার্ডিও রেসপিরেটরি কলাপস করে ইন্তেকাল করতে পারে। এখন আসেন পেশেন্টের ব্রেথলেসনেস এবং সেটা হলো সাডেন, এবং পেশেন্ট বললেন আমার স্যার ব্যথা বুকের ঠিক মাঝখানে, তাহলে সেন্ট্রাল চেস্ট পেইন। মনে হয় কেউ যেন আমাকে বুক চেপে মেরে ফেলছে, এই বুঝি আমি মারা যাব, ইম্পেন্ডিং টু ডেথ। পেশেন্টের এক্সপ্লেনেশনটা হবে এরকম। ঠিক আছে, তাহলে এই যে একটা ক্রাশিং সেন্ট্রাল পেইন, এরকম ব্যথা আমি আগে কখনো দেখি নাই। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রাল পেইন, তাহলে দেখেন সেন্ট্রাল পেইন মানে হলো আপনি বুঝে গেলেন যে এটা হার্ট রিলেটেড হওয়ার পসিবিলিটি বেশি। এবার আপনি পেশেন্টের কিছু মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং সার্চ করবেন যে সেন্ট্রাল চেস্ট পেইন এবং পেশেন্টের এটা হলো সাডেন ব্রেথলেসনেস। এখন আপনি দেখলেন পেশেন্টের যে জেবিপির দিকে একটু তাকান। হ্যাঁ, জেবিপি তাকালেই বোঝা যায় যে যদি দেখেন তার জেবিপিটা রেইজড, হ্যাঁ জেবিপিটা রেইজড, এবং লাংস যখন অসকালটেট করলেন লাংসের বেস, দেখলেন যে লাংসের বোথ বেজের দিকে, অর্থাৎ দেখেন মানে পেছনের দিকে লাংসের বেজ, আমরা যখন ক্লিনিক্যালি দেখাবো পরে এক্সামিনেশন তখন দেখবেন, অর্থাৎ পেশেন্টের পিছনের দিকে এই যে লাংসের নিচের দিকে এই রেজিয়নগুলোর দিকে যখন আপনি স্টেথোটা বসাবেন, এবং রুগী তো এমনি শ্বাসকষ্ট, সে শ্বাস নিচ্ছে, তখন দেখবেন পেশেন্ট যখন ইন্সপিরেশন নেয়, প্রশ্বাস টেনে নেয়, ঠিক সেই সময়টাতে আপনি দেখবেন একটা ক্রেপ্টস শুনতে পাচ্ছেন, এবং এই ক্রেপ্টসটা এতটাই ফাইন যে যদি আপনি আগে থেকে না শুনেন, যেমন ফ্রেশার যারা থার্ড ইয়ারে প্রথম স্টেতে ধরেছেন, আপনারা প্রথম শুনতে পারবেন না, শুনতে শুনতে দেখবেন ফাইন ক্রেপ্টস। তাহলে ফাইন ক্রেপ্টস এতটাই ফাইন, এতটাই সূক্ষ্ম যে ফ্রেশাররা এটা বুঝতে পারে না। আস্তে আস্তে ইনশাল্লাহ কান যখন শার্প হয় তখন। এবং কাইন্ডলি একটা রিকোয়েস্ট, আপনারা প্রয়োজনে যত কষ্ট হোক মোবাইল বিক্রি করে দেন, একটা লিটম্যান স্টেথো নেবেন। লিটম্যান, এসব আউল ফাউল বিএসএমআই এই সেই এগুলো নিয়ে কোনো দরকার নাই। দিন শেষে আপনাকে ইনশাল্লাহ লিটমেন্ট নিতেই হবে। সো শুরু থেকে লিটমেন্ট নেন, এটা ইনশাল্লাহ আপনার একটা ইনভেস্টমেন্ট, কান সেন্সিটাইজ হয়ে যাবে। কারণ আপনি যদি 5th ইয়ার পর্যন্ত একটা নর্মাল স্টেতে ইউজ করেন, তাহলে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার 3 বছরের এক্সপিরিয়েন্স আপনি জাস্ট মানে নষ্ট করে ফেললেন। অথচ লিটমেন্ট ইউজ করলে আপনি বলতে পারবেন যে এই আমার এই 2 কর্ণকুহর 3 বছর ধরে লাংসের সাউন্ড শুনে আসছে। ফলে এটা একটা আলাদা আলহামদুলিল্লাহ কনফিডেন্স, আলাদা একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেশেন্টের তখন কি করলাম, যে যখনই দেখলাম সেন্ট্রাল চেস্ট পেইন এবং পেশেন্টের ব্রেথলেসনেস এবং সেটা কিনা সাডেন, এরপর আমরা দেখলাম জেবিপি কেমন। যদি দেখি জেবিপি এঙ্গর্সড, জেবিপি ফুলে আছে, হ্যাঁ অর্থাৎ আমার যে ইন্টারনাল জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হয়ে আছে, আমরা পরে জেবিপি এক্সামিনেশন দেখাবো, জাস্ট এখন জেনে রাখেন। এবং আমি পেশেন্টের এই লাংস যখন অসকালটেট করলাম এবং লাংস অসকালটেট করে দেখতে যাই যে পেশেন্টের একটা ইন্সপিরেশনের সময় ফাইন ক্রেপ্টস শুনতে পাচ্ছে। এই যে ক্রেপ্টস বা ক্র্যাকলস একই কথা, তাহলে ক্র্যাকলস ইন চেস্ট এটা হচ্ছে বাইবেজাল ফাইন, এভাবে লিখবেন আপনারা, বাইবেজাল ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলস, একদম এভাবে কথাটা বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো আপনাকে বুঝতে হবে যে পেশেন্টের পালমোনারি এডিমা হয়েছে, এবং এই পালমোনারি এডিমার কারণে পেশেন্টের আপনি ক্র্যাকলস শুনতে পাচ্ছেন। তাহলে পালমোনারি এডিমাটা কেন হলো? কারণ পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হলো। এবং এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরটা কেন হলো? কারণ পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার যে কার্ডিওমায়োসাইট তাদের ইস্কেমিক নেক্রোসিস হয়েছে, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। তাহলে পেশেন্টের মেইন কাহিনী এখানে হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, এবং এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিসের হলো?
মূলত হার্টের লেফট সাইডের অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের, এবং তার কারণে যেহেতু অলরেডি আপনাদের ফার্স্ট ইয়ারের নলেজ আছে, তাহলে লেফট ভেন্ট্রিকল এখন ড্যামেজ, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হতে পারছে না, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে যেতে পারছে না, কারণ লেফট ভেন্ট্রিকলে ব্লাড জমে আছে, লেফট ভেন্ট্রিকল তো নষ্ট হয়ে গেছে এখন ড্যামেজড হয়ে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যদি ব্লাড আসতে না পারে, তাহলে পালমোনারি সার্কুলেশন থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসতে পারবে না। ফলে এই ব্লাডগুলো, এই ব্লাড থেকে ফ্লুইড সবগুলো এখন কিসে ঢুকে যাবে, এই যে অ্যালভিউলাসের মধ্যে ঢুকে যাবে। ফলে এই যে অ্যালভিউলার, এখানে কি হচ্ছে এখন পালমোনারি অ্যালভিউলার এডিমা হচ্ছে। পালমোনারি অ্যালভিউলার এডিমা, এটা নিয়ে আরেকটু ভালো ধারণা জানতে হলে আমার এই ইউটিউবে আপনারা জাস্ট পালমোনারি এডিমা টপিক্সের ছোট্ট 6 মিনিটের লেকচার ক্লিপটা দেখতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা বুঝাতে চাচ্ছি এমআই হলো সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হলো, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের কারণে লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বেড়ে গেল, ওই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি পড়ে লাংসে বাড়লো, ফলে লাংসের মধ্যে এখন ব্লাড থেকে আপনার ফ্লুইডগুলো লিক আউট হয়ে হয়ে অ্যালভিউলাসের মধ্যে জমে যাচ্ছে। এই যে এই ঘটনাটা দেখেন, এটাকে আমি এখানে আলহামদুলিল্লাহ একটা চিত্র এঁকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন অ্যালভিউলাসটা থাকার কথা ছিল এয়ারে ভর্তি, এখন এই যে সব ফ্লুইডে ভর্তি হয়ে গেছে। কেন? ওই যে ব্যাক ফ্লো হয়ে হয়ে আমার এখানে যে ব্লাড ভেসেলস ছিল, এই ব্লাড ভেসেলস থেকে ফ্লুইডগুলো সব ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশারে ফ্লুইডগুলো সব এখানে আসলো, তারপর এখান থেকে এখানে ঢুকলো। তাহলে এবং এই যে যখন এখন অ্যালভিউলাস পানিতে ভর্তি, যখন পেশেন্ট প্রশ্বাস নিচ্ছে, এয়ারটা যখন এখানে ঢুকবে, আপনারা দেখেন অলরেডি ছোটোবেলায় খেলতেন, এটা কাপের মধ্যে একটা পানি নেন, নিয়ে একটা ওয়াইপার দিয়ে ফু দেন, দেখবেন এরকম একটা সাউন্ড হয় এক্স্যাক্টলি। তাহলে যেহেতু আমার এটা একটা কাপ, চিন্তা করেন এখানে পানি আছে, এখন আমি পেশেন্ট যখন প্রশ্বাসের সাথে এয়ার নিচ্ছে, এই এয়ারটা ঢোকার সময় এই পানিগুলা আন্দোলিত হবে, এটা যখন নড়ে উঠবে ওই সাউন্ডটা আপনি ফাইন ক্র্যাকেলস বা ক্রেপ্টস হিসেবে শুনতে পাবেন। এখন প্রশ্ন, ভাইয়া বাই বেজাল কেন লাংসের নিচের দিকে কেন শুনতে পাই? তার কারণ লাংসের উপরের দিকের অ্যালভিওলিগুলিতে পানি কম জমে ইন রিলেটিভ টু নিচের দিকে। কেন নিচের দিকের অ্যালভিওলিগুলিতে পানি বেশি জমে? ডিউ টু গ্র্যাভিটি, সিম্পল। অর্থাৎ নিচতলাতেই তো পানি প্রথমে বেশি জমবে, জমতে জমতে তারপরে উপরের অ্যালভিওলিগুলিতে জমবে। এই কারণেই পানি যেখানে বেশি, ক্রেপ্ট সেখানে বেশি। এই কারণে ফাইন বাইবেজাল ক্রেপ্টস শুনতে পাই লাংসের নিচের দিকে, ডিউ টু মোর ফ্লুইড অ্যাকিউমুলেশন ডিউ টু গ্র্যাভিটি। ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আশা করি আপনাদের এখন একদম ক্লিয়ার। তাহলে আমরা এটা পেলাম। এর পরের প্রশ্ন যে ভাইয়া এখানে আমরা জেবিপিটা কেন বেশি পাচ্ছি? এই যে একটু দেখেন যে এখানে জেভিবিটা বাড়তি থাকে। জেভিবি বাড়তি থাকার কারণ হলো যেহেতু এখন এই আপনার লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যেতে পারছে না, তাহলে লাংসে ব্লাড কোত্থেকে আসে? রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে লাংসের মধ্যে ব্লাড আটকা পড়ে গেছে, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে যেতে পারছে না। রাইট ভেন্ট্রিকুলে ব্লাড কোত্থেকে আসে? রাইট অ্যাট্রিয়াম থেকে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকুলে নামতে পারছে না। রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসে? সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যেহেতু ব্লাড জমে আছে, কারণ সামনের পথ সব জাম লাগাই দিছে কে? মেইন জাম লাগাই দিছে লেফট ভেন্ট্রিকল। তাহলে আলটিমেটলি এখন জামটা এসে পড়লো রাইট অ্যাট্রিয়ামে, আর রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। আর এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটাতে আবার ব্লাড ড্রেইন করে ইন্টারনাল জুগুলার ভেন দিয়ে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভাতে এখন ব্লাড কনজেস্টেড, মানে ইনফিরিয়র এই ইন্টারনাল জুগুলার ভেনও কনজেস্টেড। ফলে এই ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে এখন ব্লাড যখন জমতে শুরু করবে তখন এটা ফুলে ডিস্টেন্ডেড হয়ে যাবে, ফলে জেবিপিটা বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের বিষয়টা। তাহলে এখন আসেন যে তাহলে আমরা কি বুঝলাম? যদি পেশেন্টের বাইবেজাল ক্র্যাকেলস পাই এবং সেন্ট্রাল চেস্ট পেইন সাথে সাডেন ব্রেথলেসনেস, তাহলে সেটা হলো এমআই উইথ পালমোনারি এডিমা। এটাকে আমরা বলি, একটু লিখে রাখেন, ALVF, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। এটা ক্লিয়ার? আর যদি দেখি পেশেন্টের জেবিপিটা বাড়তি কিন্তু লাংস ক্লিয়ার, এই যে দেখেন নর্মাল ব্রেথ সাউন্ড, কোনো ক্র্যাকলস নাই। আমি একটু আগে বলেছি যে পালমোনারি অ্যাম্বুলিজমের ক্ষেত্রে লাংস ক্লিয়ার, তখন আপনাকে বুঝতে হবে এখানে লার্জ পালমোনারি অ্যাম্বুলিজম। তাহলে আমরা কি বুঝলাম? যে মাইনর পালমোনারি অ্যাম্বুলিজমে জেবিপি বাড়বে না। এই যে দেখেন, এই যে নর্মাল পালমোনারি অ্যাম্বুলিজমে জেবিপির কোনো কথা বলা নাই, কিন্তু লার্জ পালমোনারি অ্যাম্বুলিজমে জেবিপি বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা সাডেন ব্রেথলেসনেসটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ এখন আসেন যে পেশেন্টের ব্রেথলেসনেস ডিউরেশন হলো কতক্ষণ ধরে? স্যার গত 3-4 দিন ধরে, অর্থাৎ
আওয়ার্স টু ডেজ ধরে তার এই ব্রেথলেসনেসের সমস্যা। তাহলে আমরা এখন আমাদের এই ঘরটার মধ্যে চলে আসলাম। ক্লিয়ার? তার মানে আমার হাতে ডিডি, নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং নিউ অনসেট অফ এসমা। দেখেন, তার মানে কোনো পেশেন্টের ব্রেথলেসনেস আওয়ার্স টু ডেজ ডিউরেশনের হলে আমার হাতে ডিডি হলো এই তিনটা। ওকে, পেশেন্টের জ্বর আছে? জি স্যার, জ্বর আছে। আচ্ছা, কাশির সাথে কি কোনো কফ টফ বের হয়? হ্যাঁ, বের হয়। কফের কালার কি? স্যার, হলুদ অথবা সবুজ। তার মানে পেশেন্টের ফিভার আছে এবং স্পুটামটা হচ্ছে পুরুলেন্ট অথবা গ্রিনিশ টাইপ, অর্থাৎ হলদে অথবা হলদে সবুজ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে পেশেন্টের একটা ইনফেকশন আছে। এবার আপনি লাংস অসকালটেট করে যদি পেশেন্টের কনসোলিডেশনের ফাইন্ডিং পান, এটা আমরা এক্সামিনেশনের সময় পড়াবো, এখন জাস্ট একটু মাথায় রাখেন। কনসোলিডেশনের ফাইন্ডিং অর্থাৎ আমরা ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পাবো এবং ক্র্যাকেলস পাবো। তিনটা কথা পরে বুঝবেন, শুধু এখন একটু লিখে রাখেন। তাহলে কনসোলিডেশনের ফাইন্ডিং অন অসকালটেশন আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমার ডায়াগনোসিস ক্লিনিক্যালি দিস ইজ নিউমোনিয়া। তাহলে আওয়ার্স টু ডেজ ব্রেথলেসনেস, ফিভার উইথ স্পুটাম অর্থাৎ প্রোডাক্টিভ কাফ এবং স্পুটামটা পুরুলেন্ট অথবা মিউকোপুরুলেন্ট। তবে মনে রাখবেন, নিউমোনিয়াতে শুরুর দিকে ড্রাই কাফ থাকে এবং পরের দিকে সেটা পুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন হয় এবং ক্লিনিক্যালি কনসোলিডেশনের ফাইন্ডিং পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এগুলো সব ঠিক আছে, আওয়ার্স টু ডেজ ডিউরেশনের ব্রেথলেসনেস, পেশেন্টের ফিভার আছে, পেশেন্টের প্রোডাক্টিভ স্পুটাম আছে, বাট পেশেন্টের লাংসে আমি কনসোলিডেশনের ফাইন্ডিং পাচ্ছি না। আমি পাচ্ছি হুইজিং পাচ্ছি, এবং এই হুইজিংটা পেশেন্টের মানে ডে ওর নাইটে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না। সকালে রাতে কোন সময় বেশি লাগে? পেশেন্ট বলে স্যার সবসময় একই রকম, আমি শ্বাসকষ্টে থাকতে পারতেছি না, অর্থাৎ ভ্যারিয়েশন নাই, ডাইউরনাল ভ্যারিয়েশন নাই। তাহলে তখন আপনাকে বুঝতে হবে এটা অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এবং পেশেন্টের এরকম সমস্যা আগেও হয় নাই, অথবা বছরে বারবার কয়েক মাস পর পরে হয়, অর্থাৎ রিকারেন্ট কোনো হিস্ট্রি নাই। মানে বুঝতে পারছেন তো আমি কি বুঝাচ্ছি? অর্থাৎ অ্যাজমার ক্ষেত্রে দুটো জিনিস ম্যান্ডেটরি। একটা হলো ডাইউরনাল ভেরিয়েশন, রাতের দিকে বেশি হবে, আরেকটা হলো এটা তার আগেও যে স্যার হ্যাঁ আমার প্রায় এরকম হয়, শীত আসলেই, ঠান্ডা আসলেই, ধুলোবাড়িতে গেলেই হয়, এরকম রিকারেন্ট একটা কমপ্লেন থাকলে সেটা হলো অ্যাজমার দিকে যাবে। তার ঠিক পরের প্যারাটাতে আসেন, পেশেন্টের আওয়ার্স টু ডেজ তার একটা ব্রেথলেসনেস, এবং পেশেন্ট বলবে স্যার কেউ মনে হয় আমার বুকের মধ্যে রশি বেঁধে ধরে রাখছে, আমাকে জোরে শ্বাস নিতে দিচ্ছে না, মনে হয় বুকটাকে দুই হাত দিয়ে চেপে ধরে রাখছে, এটাকে আমরা বলি চেস্ট টাইটনেস। এবং পেশেন্টের অবশ্যই কথাটা জিজ্ঞেস করবেন আপনার অ্যালার্জি আছে কিনা, নাক চুলকায় কিনা, এবং আপনার যখন এরকম শ্বাসকষ্ট হয় তখন হাঁচি হয় কিনা, চোখে পানি হয় কিনা, চোখ চুলকায় কিনা, মানে বুঝছেন তো, অ্যাটোপিক তার কোনো হিস্ট্রি আছে কিনা। রুগী দেখবেন আপনাকে বলবে হ্যাঁ স্যার আমার হাঁচি, সর্দি, কাশি, সাইনোসাইটিস এগুলো লেগেই থাকে। তাহলে পেশেন্টের রিকারেন্ট একটা ব্রেথলেসনেস এবং তার একটা ট্রিগার থাকবে, অ্যালার্জেন, পোলেন, ঠান্ডা, হ্যাঁ এগুলোর দিকে গেলে বেশি হয়, এবং এটা তার আগেও এরকম বারবার হতো, ইনহেলার নিলে ভালো লাগে এরকম, সাথে চেস্ট অসকালটেশনে এখানেও আপনি হুইজ পাচ্ছেন। তাহলে এটা হবে আপনার অ্যাজমা। তাহলে রিকারেন্ট হওয়ার এই ফিচারগুলো থাকলে অ্যাজমা, কিন্তু হঠাৎ করে হলো এবং কোনো ডায়োনাল ভ্যারিয়েশন নাই, তাহলে সেটা হলো অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিসে ফিভারের গ্রেডটা একটু বেশি থাকে, কথা বুঝছেন? ওকে। আর যদি দেখি যে ব্রেথলেসনেসটা আওয়ার্স টু ডেজ, অর্থাৎ গত 5-6 দিন ধরে শ্বাসকষ্ট, জ্বর আছে, কাশি আছে, কাশির সাথে কফ যায়, এবং সেটা মিউকোপুরুলেন্ট অথবা পুরুলেন্ট অর্থাৎ হলদে সবুজ অথবা সবুজ, ফাইন, তার মানে ইনফেকশন আছে, বুঝে গেলাম। তবে দেখা যাচ্ছে পেশেন্টের যে তার এই যে শ্বাসকষ্টটা এবং তার এই যে কাশিটা, এগুলো আসলে দিনে রাতে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ডাইউরনাল ভ্যারিয়েশন নাই। হ্যাঁ, এবং পেশেন্টের ইনহেলার দিলেও খুব একটা কমে না, রেসপন্স করে না, এবং পেশেন্ট স্মোকার, ঠিক আছে, এবং পেশেন্টের ক্লিনিক্যালি আমি হুইজ পাচ্ছি। তার মানে দেখেন যে ব্রেথলেসনেসের ডিউরেশন, ফিভার, কাফ, স্পুটাম, হুইজ, তাহলে এই যে এতটুকু পর্যন্ত পুরোপুরি অ্যাজমার সাথে মিলে যাচ্ছে, এই যে অ্যাকিউট ব্রঙ্কাইটিস অথবা অ্যাজমার সাথে মিলে যাচ্ছে। তাহলে সিওপিডিটা কীভাবে বুঝবো? ওই যে পেশেন্ট স্মোকার এবং ইনহেলারে পেশেন্টের রেসপন্স হচ্ছে না, ডায়ুরনাল ভেরিয়েশন নাই, দিনে রাতে এটার কোনো তারতম্য হয় না, এবং সকালের দিকে বেশি হয়, সকালে ফজরের সময় উঠলে অনেক বেশি কাশি হয়, কফ হয়, তারপরে দিনের দিকে একটু ভালো লাগে। কারণ মনে রাখবেন সিওপিডি সকালের দিকে খারাপ হয়, আর অ্যাজমা এটা রাতের দিকে খারাপ হয়।
অ্যাজমা ইনহেলার নিলে ইমপ্রুভ করে, সিওপিডি ইনহেলার নিলে তেমন একটা ইমপ্রুভ করে না। অ্যাজমা ফ্যামিলি হিস্ট্রি থাকে, অ্যাজমার পেশেন্টের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে, সিওপিডিতে এগুলো থাকে না, ফ্যামিলি হিস্ট্রি থাকে না, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে না। সিওপিডিতে স্মোকিংয়ের স্ট্রং হিস্ট্রি থাকবে। তাহলে এগুলো থাকলে আপনি তখন বলবেন যে দিস ইজ ইনফেক্টিভ এপিসোড অফ সিওপিডি। আর এগুলো না থাকলে, অ্যাজমার মতো ফিচার থাকলে অ্যাকিউট এক্সাসারবেশন অফ অ্যাজমা। ঠিক আছে? আর যদি এগুলোও নাই, পেশেন্টের রিকারেন্ট হিস্ট্রি নাই, জাস্ট অল্প কয়েকদিনের তার কমপ্লেন এবং হাই গ্রেড ফিভার, অনেক বেশি কাশি, কফ, সাথে হেমোপটাইসিসের হিস্ট্রি আছে, তখন অ্যাকিউট ব্রঙ্কাইটিস। মানে তার মানে দেখেন, সিওপিডি, অ্যাজমা, তাহলে অ্যাকিউট এক্সাসারবেশন অফ অ্যাজমা, তারপর অ্যাকিউট এক্সাসারবেশন অফ সিওপিডি এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিস, এই তিনজনের ক্ষেত্রেই আমরা ফিচারগুলো একই রকম পাচ্ছি। তাহলে এখানে এসে আমাদেরকে আলাদা করতে হচ্ছে। আর যদি দেখি যে না, কনসোলিডেশনের ফাইন্ডিং পাচ্ছি, সাথে ফিভার, স্পুটাম, তখন আমি নিউমোনিয়ার দিকে যাব। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আওয়ার্স টু ডেজটা শেষ। এখন আসেন পেশেন্টের ব্রেথলেসনেস কতদিন ধরে? স্যার গত 5-7 দিন ধরে, অথবা স্যার গত 1-2 সপ্তাহ ধরে। অর্থাৎ এটা ডেইজ থেকে শুরু করে উইকস পর্যন্ত। তো আপনারা উইকসের দিকে মাথা রাখেন যে যদি কয়েক সপ্তাহ ধরে পেশেন্টের প্রবলেম থাকে, আর এখানে আপনারা ডেজটা মাথায় রাখেন যে কয়েক দিন ধরে তার অসুবিধা, আর এখানে আপনারা মিনিটস এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সাডেন, এটা একদম মিনিটস এর মধ্যে তার এই প্রবলেমটা হবে। এখন আসেন যে তাহলে আমরা আসি যে এখন ইনসিডিয়াস, অর্থাৎ পেশেন্টের গত কয়েক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট। এখন আমি রুগীকে জিজ্ঞেস করলাম আপনার কাশি আছে কিনা? হ্যাঁ স্যার, কাশি আছে। ওকে, আপনার কি গত 3 মাসের মধ্যে ওজন কমে গেছে কিনা? হ্যাঁ স্যার, ওজন কমে গেছে। তাহলে ওয়েট লস আছে, কাশি আছে, ব্রেথলেসনেস আছে। এখন হচ্ছে আমি পেশেন্টের কি করলাম যে তার চেস্ট আমরা পারকাশন করলাম, দেখলাম যে ইউনিল্যাটারাল ডালনেস আছে, হাতের আঙুল দেখলাম যে ক্লাবিং আছে। হ্যাঁ, তাহলে পেশেন্টের আমার ক্লিনিক্যালি আমি যখন আবার অসকালটেট করলাম, দেখতে পাচ্ছি যে প্লুরাল ইফিউশনের ফাইন্ডিং পাচ্ছি। আবার অসকালটেশনে আমি যখন তার লাং অসকালটেট করলাম, দেখতে পাচ্ছি তার ব্রেথ সাউন্ড ডিমিনিসড, পারকাশন ডাল একটু আগেই বললাম, তারপরে আমরা ভোকাল রেজোনেন্স এটাও আমরা ডিমিনিসড পাচ্ছি। তার মানে আমরা ক্লিনিক্যালি পেশেন্টের প্লুরাল ইফিউশন পাচ্ছি যে কোনো এক পাশে। তাহলে পেশেন্টের ব্রেথলেসনেস, এবং এটা হলো ডেজ টু উইকস ধরে, সাথে পেশেন্টের ওয়েট লস আছে, কাশি আছে, কাশির সাথে কফ থাকতেও পারে, নাও পারে, এবং সাধারণত কফ থাকে এবং সাথে হেমোপটাইসিস থাকে, কাশির সাথে রক্ত যাওয়ার একটা হিস্ট্রি থাকে, এবং পেশেন্টের প্লুরাল ইফিউশন ফাইন্ডিং পাচ্ছে, হাতে ক্লাবিং পাচ্ছি, পেশেন্টের বয়স বেশি, স্মোকিং করার হিস্ট্রি আছে। তাহলে আমার ক্লিনিক্যালি ডায়াগনোসিস ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন। তার বুঝলাম কিভাবে? এই যে একটা হলো ক্লাবিং, আরেকটা হলো ওয়েট লস, আরেকটা হলো যে তার কাশির সাথে কফ যাচ্ছে। এখানে আপনার একটু হেমোপটাইসিসটা অ্যাড করেন। ওকে, এখন আসেন যে পেশেন্টের ব্রেথলেসনেস, এবং সেটা হলো ডেজ টু উইকস। ওকে, পেশেন্টের ওয়েট লস আছে, পেশেন্টের কাশি আছে, এটা প্রোডাক্টিভ হতে পারে, এবং মিউকোপুরুলেন্ট অর্থাৎ হলদে বা সবুজ এরকম কমপ্লেন আছে, ফাইন। প্লাস পেশেন্টের আমরা যেটা পেলাম যে পেশেন্টের টিউবারকুলোসিসের টিপিক্যাল ফিচারগুলো আছে, যেমন ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েটিং, এক্সপোজার উইথ টিউবারকুলোসিস পেশেন্ট, অর্থাৎ তার বাসার আশেপাশে কারো টিবি হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, অথবা পেশেন্টের প্রিভিয়াস টিউবারকুলোসিস হিস্ট্রি, যে আগে কখনো টিবি হয়েছিল কিনা, হ্যাঁ স্যার হয়েছিল, ট্রিটমেন্ট নিয়েছেন কিনা, জি, কত মাস নিয়েছেন, পুরোপুরি ওষুধ খেয়েছেন কিনা, ওষুধ খাওয়ার শেষে টেস্ট করে নেগেটিভ অর্থাৎ আপনি সুস্থ হয়ে গেছেন এরকম বলেছে কিনা, হ্যাঁ বলেছে, কিন্তু গত এই কয়েক সপ্তাহ ধরে, 3-4 সপ্তাহ ধরে আমি আবার অসুস্থ আগের মতো। তখন আপনাকে চিন্তা করতে হবে যে এটা হয়তো তার আবার তার রিল্যাপস, টিউবারকুলোসিস রিল্যাপস করলো কিনা। ঠিক আছে? তার এই, তাহলে দেখেন যে ডেজ টু উইকস ব্রেথলেসনেস, ওয়েট লস, এই দুটো ম্যালিগনেন্সি তো হচ্ছে, টিউবারকুলোসিসও হচ্ছে। তাহলে এই দুটো থেকে আলাদা করছে কিভাবে? ওই যে ওই কথাটা, ম্যালিগনেন্সিতে পেশেন্টের ওয়েট লসটা অনেক বেশি থাকবে, টিউবারকুলোসিসে ওয়েট লস রিলেটিভলি কম। ম্যালিগনেন্সিতে পেশেন্টের ক্লাবিং থাকবে, টিউবারকুলোসিসে ক্লাবিং থাকবে না। ম্যালিগনেন্সিতে পেশেন্টের প্লুরাল ইফিউশনের পরিমাণটা ক্লিনিক্যালি অনেক বেশি হবে, অর্থাৎ ইউনিল্যাটারাল রিকারেন্ট বারবার ম্যাসিভ প্লুরাল ইফিউশন, এটা হচ্ছে ম্যালিগনেন্সি। টিউবারকুলোসিসে প্লুরাল ইফিউশন হবে, কিন্তু সাধারণত খুব একটা ম্যাসিভ হয় না।
তবে আসলে আমরা ক্লিনিক্যালি টিউবারকুলোসিসের আমি এই পর্যন্ত অনেক পেশেন্ট পেয়েছি ম্যাসিভ প্লুরাল এফিউশন। তাহলে আলাদা করার উপায় হচ্ছে ওই যে টিউবারকুলোসিসে ক্লাভিংটা থাকে না, আর টিউবারকুলোসিসের পেশেন্টের প্রিভিয়াস টিবির হিস্ট্রি আছে কিনা, তার টিবি পেশেন্টের সাথে এক্সপোজার আছে কিনা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, ঠিক আছে, নাইট সোয়েটিং আছে কিনা, এগুলো নিয়ে আপনাকে এই দুটো থেকে আলাদা করতে হবে। না হলে আদার সব ফিচারগুলো ওয়েট লস, কাফ, ঠিক আছে, প্লুরাল ইফিউশন, এগুলো দুজনের ক্ষেত্রেই থাকতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। এবার আসেন যে স্যার আমার শ্বাসকষ্ট ডেজ টু উইকস ধরে, ওকে ফাইন। কাশি আছে? জি আছে, শুকনা কাশি। ওকে, শুকনা কাশি, কফ যায় না? না, কখনোই কফ যায় না। আর কি অসুবিধা? শ্বাসকষ্টটাই বেশি কষ্ট দেয় আর কাশিটা হয় হাঁটলে, যখন শ্বাসকষ্ট হয় তখন কাশিও শুরু হয়। ওকে, এরপর আমি চেস্ট অসকাল্টেট করে দেখলাম যে পেশেন্টের বাইবেজাল, এটা সাধারণত বাইবেজাল ফাইন ইন্সপিরেটরি ক্রেকলস হয়, এবং আমার তখন সন্দেহ হলো, আচ্ছা আমি তো একই রকম, একটু খেয়াল করেন, আমি একই রকম বাইবেজাল ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলস পেয়েছিলাম এমআই উইথ পালমোনারি এডিমাতে। দেখেন, তাহলে এখানেও তো আমি ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলস পাচ্ছি, তাহলে এটা এমআই কিনা? তো ওই যে এমআইয়ের ক্ষেত্রে সেন্ট্রাল চেস্ট পেন ছিল, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে পেশেন্ট চেস্ট পেইন বলে নাই। দেখেন এখানে কোথাও পেইনের কথা নাই। তাহলে সেন্ট্রাল চেস্ট পেইন উইথ বাইবেজাল ফাইন ক্রেপস উইথ রেজ জেবিপি, এটা হচ্ছে আপনার এই এমআই এর দিকে যাচ্ছে, সাথে ক্রেকলস আছে, ঠিক আছে। আর পেশেন্টের মানে যদি চেস্ট পেইন নাই কিন্তু বাইবেজাল ফাইন ক্রেপস পাচ্ছে, ড্রাই কাফ, হ্যাঁ, সাথে চালে এটা হবে আমার যে পেশেন্টের কোনো ইন্টারস্টেশিয়াল লাং ডিজিজ আছে। দেখেন কি সূক্ষ্ম বিষয়গুলো, এবং খুবই মজা, বারবার পড়তে হবে ইনশাল্লাহ। তাহলে এই হলো আমাদের ইনসিডিউয়াস বিষয়টা, আলহামদুলিল্লাহ শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এখন আসেন আমরা ব্রেথলেসনেসের ক্রনিক কজে আসি। তাহলে ব্রেথলেসনেস এটা কতদিন ধরে বাবা? যে স্যার এটা আমার গত 2-3 মাস ধরে। তাহলে এখানে দেখেন এই যে উইকস টু মান্থস, তাহলে আপনারা মান্থসটাকে বেশি হাইলাইট করেন, তার মানে এটা একটা ক্রনিক। এখন এই যে ক্রনিক ব্রেথলেসনেস, তাহলে আমি রুগীকে আবার জিজ্ঞেস করছি যে বাবা আপনার এই যে শ্বাসকষ্টটা এটা কখন বেশি হয়? এটা কি আপনার মানে দিনের দিকে বেশি হয় নাকি রাতে? রুগী বলল যে স্যার আমার এই শ্বাসকষ্টটা রাতের দিকে বেশি হয়, এবং সাথে আমার কাশি হয়, এবং আমার বিভিন্ন অ্যালার্জির সমস্যা আছে। রুগী সরাসরি বলতে না পারলে আপনি তাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। তাহলে দেখেন তার এটা ডায়ুনাল ভেরিয়েশন আছে, রাতের দিকে বেশি হয়, এবং শ্বাসকষ্টের সাথে তার কাশি আছে, এবং অ্যাজমাতে কাশির সাথে মাঝে মাঝে কফ যায়, মিউকয়েড স্পুটাম হয়। মিউকয়েড মানে পুরুলেন না, জাস্ট সাদা সাদা ফেনা ফেনা কফ যায়। ওকে, তাহলে দেখেন, এবং তার একটা চেস্ট টাইটনেস আছে, বললাম একটু আগে, তার অ্যালার্জির সমস্যা আছে, তার বাসায় পেটস মানে পোষার, অর্থাৎ পোষা প্রাণীর হিস্ট্রি আছে, অথবা রুগী বলবে যে এরকম ধোঁয়া বালিযুক্ত জায়গায় গেলে ঠান্ডা লাগলে আমার বাড়ে, এবং শোঁ শোঁ আওয়াজ হয়, চেস্ট অসকাল্টেট করে আপনি রংকাই পাচ্ছেন, তাহলে আপনার ডায়াগনোসিস এটা হলো আসলে একটা ব্রোঙ্কিয়াল অ্যাজমা। তাহলে দেখেন ক্রনিক ব্রেথলেসনেস সাথে এই ফিচারগুলো, সাথে আপনি রংকাই হুইজ পাচ্ছেন, এটা হলো অ্যাজমা। এখন আসেন যে পেশেন্টের এই শ্বাসকষ্টটা অনেক দিন ধরে, এবং এটা বেশি হয় কখন? হাঁটাহাঁটি করলে, অন এক্সারশন। তাহলে এক্সারশনাল চেস্ট তার একটা মানে কি হয়? শ্বাসকষ্ট হয়। ওকে, এবং তাহলে এক্সারশনাল ব্রেথলেসনেস সাথে চেস্ট পেন, এই যে দেখেন অ্যানজাইনা, যে স্যার আমি যখন হাঁটি আমার দুইটা সমস্যা হয়, একটা হলো শ্বাসকষ্ট যেটা নিয়ে আমাদের এই ক্লাস, আরেকটা হলো শ্বাসকষ্টের সাথে, এটা ভালো করে খেয়াল করেন, অ্যানজাইনা, বুকে ব্যথা হয়, ঠিক আছে, এবং মাঝে মাঝে আমার মানে কাশির সাথে মানে গোলাপি কালারের পিঙ্কিশ স্পুটাম বের হয়। এটা খুবই রেয়ার, রুগীর আমি এরকম পাই নাই। অ্যাকিউট হার্ট ফেলিউরে পিঙ্ক ফ্রোথি স্পুটামের কথা বলে, কিন্তু ক্রনিকে বলে না। সো আমার পরামর্শ আপনারা এটা এখান থেকে কেটে দেন, কনফিউশন হবে। যাই হোক, তাহলে এক্সারশনাল অর্থাৎ হাঁটাহাঁটি করলে, কাজকর্ম করলে শ্বাসকষ্ট হয়। আর কি হয়? বুক ভার হয়ে আসে, অনেক সময় বুকে ব্যথা বলে না, কি বলে রুগীরা আমাদেরকে এভাবে বলে, বুক ভার হয়ে আসে, মনে হয় বুকের মধ্যে কে পাথর চাপাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আর কি, যে হ্যাঁ পায়ের দিকে নজর দেন। পায়ের দিকে দেখলেন দোনো পা ফুলা, হ্যাঁ স্যার আমার পা ফুলা। কী করলে পা ফুলে আরও বাড়ে? যে স্যার সকালে ঘুম থেকে ওঠার সময় বেশি ফুলে, অথবা জার্নি করলে আমার ওয়াইফের পা ফুলছে না, অথবা আমার ফ্রেন্ডের ফুলছে না, কিন্তু আমার পা অনেক ফুলে যায়। তাহলে ওই যে একটু রেস্ট করলে তার পা ফুলে যাচ্ছে কেন? কারণ আমার আপনার হার্ট পাম্পিং করে করে ভেনাস রিটার্ন করতে পারছে, কিন্তু তার হার্ট তো দুর্বল, তাহলে তার পা লেগ এডিমা থাকবে। তাহলে দেখেন পেশেন্টের আমরা কি পাচ্ছি?
পেরিফেরাল এডিমা পাচ্ছি। ক্র্যাকলস ক্রনিক হার্ট ফেলিউরে সাধারণত পাওয়া যায় না, আসলে মাথায় রাখবেন। ক্র্যাকলসটা পাওয়া যায় অ্যাকিউট হার্ট ফেলিউরে। সো আপনারা এখানে মেইনলি হাইলাইট করবেন পেরিফেরাল এডিমাকে। তাহলে আপনার ডায়াগনোসিস হবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, বা এটাকে আপনারা বলে সিসিএফ, ক্রনিক হার্ট ফেলিউরও বলা যায়, সিএইচএফও বলতে পারেন। ঠিক আছে, ওকে। আর অ্যাজমারটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আসেন, স্যার আমার শ্বাসকষ্ট কবে থেকে? স্যার এটা আমার প্রায় আজকে 1 বছর 2 বছর ধরে, লং টাইম। আচ্ছা, পেশেন্ট কি? ফিমেল। বয়স কত? এই 20-22 বছর। তার মানে কি বুঝাচ্ছি? পেশেন্ট ফিমেল, ইয়াং। পেশেন্টের ফ্যামিলিয়াল ডিসহারমোনি আছে কিনা, পারিবারিক চাপ আছে কিনা, টেনশন আছে কিনা পড়ালেখা নিয়ে। আর কি অসুবিধা হয়? স্যার আমার এই শ্বাসকষ্টটা যখন হয় তখন আপনি জিজ্ঞেস করবেন, প্রথমেই লিডিং কোয়েশ্চেন দেওয়া যাবে না, আর কি অসুবিধা হয় শ্বাসকষ্টের সাথে? স্যার বলতে পারছে না, মনে করেন রুগী বুঝতে পারছেন, তখন হিন্টস দেন। এবার ডিরেক্ট আপনি লিডিং কোয়েশ্চেন করেন। হ্যাঁ আচ্ছা, শ্বাসকষ্টের সময় আপনার কি বুক ধড়ফড় করে? আপনার কি ঠোঁটের চারপাশে, হাতে পায়ে ঝিনঝিন করে? আমি এরকম আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট পাইছি চেম্বারে। হ্যাঁ হ্যাঁ স্যার করে। এবং পেশেন্ট হচ্ছে ইয়াং ফিমেল। ওনাদের জেন্ডার এবং বয়সটা খেয়াল রাখতে হবে ভালো করে। এই এজ গ্রুপে বেশি হয়। তাহলে এই যে একটা পারেস্থেশিয়া, এবং রোগের কমপ্লেনটা হয় কি জানেন? আমার স্যার শ্বাসকষ্ট, মনে হয় আমি মারা যাব, আমি বুক ভরে শ্বাস নিতে পারি না, ক্যান গেট এনাফ এয়ার। স্যাচুরেশন দেখেছেন কখনো এই অবস্থায়? হ্যাঁ স্যার, অক্সিজেন ভালো থাকে, কিন্তু আমার মনে হয় আমি মারা যাব। শেষ। তারপর আর কি হয়? হ্যাঁ তখন আমি খুব ঘন ঘন শ্বাস নিই। আর কি অসুবিধা হয়? হাত পা বেঁকে যায়। আমি একদম ওয়ার্ডে পাইছি, স্যার স্যার আসেন আসেন, আমার রুগীর অবস্থা খুব খারাপ। গিয়ে দেখি এরকম শ্বাস নিচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। পেশেন্ট একটা বাচ্চা মেয়ে, বয়স কম, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা এটা ক্লিনিক্যালি কার্পোপেডাল স্পাজম দেখলাম, এবং পেশেন্ট অ্যাংশাস, সাথে হচ্ছে পরে দেখা যায় সিরাম ক্যালসিয়াম এগুলো কম আসে চেক করলে। যাই হোক, তাহলে হাইপার ভেন্টিলেশনের কারণে পেশেন্টের ক্যালসিয়াম কমে যায়, ফলে ওইখানে নিউরোনাল হাইপার এক্সাইটেবিলিটি হয়, নিউরন বেশি বেশি এক্সাইটেড হয়ে যায়। কারণ আপনারা জানেন ক্যালসিয়াম আমাদের নিউরনের ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলোকে কাভার্ড করে রাখে, ফলে নিউরনকে অতিরিক্ত এক্সাইটেড অ্যাক্টিভেটেড হতে দেয় না। তাহলে সে তার সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন করছে, সেখান থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে, ফলে ভোল্টেজ গেটের সোডিয়ামকে বাধা দেওয়ার কেউ নাই, নিউরনে বেশি বেশি সোডিয়াম ঢুকছে, ফলে নিউরন বেশি বেশি এক্সাইটেড হচ্ছে, এবং ফলে নিউরন তার কাজটা কি করবে? ওই যে সেন্সরি নিউরন অ্যাক্টিভেটেড হয়ে গেলে তার কি হবে? নামনেস, টিংলিং সেন্সেশন হবে মুখের চারপাশে, হাতে পায়ের পেরিফেরির দিকে, ফলে পেশেন্টের এরকম একটা সেন্সেশন হবে। এবং এই যে আমাদের যে সকল সোমাটিক যে মোটর নিউরনগুলো আছে, অর্থাৎ নিউরোমাস্কুলার জাংশন, ওই নিউরনগুলো যখন বেশি বেশি অ্যাক্টিভেটেড হবে, তখন তারা স্কেলেটাল মাসেলে ইম্পালস পাঠিয়ে স্পার্ক করে তারা কন্ট্রাকশন করবে। তাহলে এই জিনিসটাকে আমি আলহামদুলিল্লাহ একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একটু খেয়াল করলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, তাহলে দেখেন যে পেশেন্ট হাইপার ভেন্টিলেশন করছে সাইকোজেনিক, ফলে এই যে শ্বাস প্রশ্বাসের কারণে কার্বন ডাইঅক্সাইড সব ওয়াশ আউট হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া মানে H2CO3 কমে যাওয়া, H2CO3 কমে যাওয়া মানে H+ কমে যাওয়া। তাহলে এই যে H+ কমে যাচ্ছে ব্লাডে, তাহলে ব্লাডের পিএইচ এখন কি হবে? বেড়ে যাবে। তাহলে ব্লাডের পিএইচ বাড়লে তো সমস্যা। এখন বডি ব্লাডের এই পিএইচকে বাড়তে দিবে না, তাহলে এটার জন্য কি করতে হবে? এই যে আমার সিরাম অ্যালবুমিনের সাথে লেগে থাকে H+গুলো এখন অ্যালবুমিন থেকে ডিটাচড হয়ে হয়ে ওরা সিরামে চলে আসবে। এখন নিয়ম হলো, যখনই অ্যালবুমিন থেকে H+ ডিটাচড হয়ে সিরামে আসে, তখন আয়ন ব্যালেন্স করার জন্য সিরাম থেকে ক্যালসিয়াম অ্যালবুমিনের সাথে অ্যাটাচড হয়ে যায়। তাহলে H+ ব্লাডে আসছে, ক্যালসিয়াম অ্যালবুমিনের সাথে অ্যাটাচড হচ্ছে। তার মানে আমার ব্লাডের এই যে ফ্লুইডের মধ্যে ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ এখন কি হবে? কমে যাবে। আচ্ছা, তার মানে হাইপার ভেন্টিলেশনের সময় হাইপো ক্যালসিমিয়া ডেভেলপ করে। এখন আসেন ক্যালসিয়ামের কাজ কি? 2 সেকেন্ডের পজ। ওকে, এখন আসেন এখানে, এই যে একটা নিউরন, এই নিউরনের যে এই যে এক্সন, এই জায়গাটাকে একটু বড় করে দেখলে দেখবেন এটা এরকম। তাহলে দেখেন নিউরোনাল যে এন্ডিং, নার্ভ এন্ডিং, এখানের মধ্যে অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছেন। এগুলো হলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এই চ্যানেলগুলো দিয়ে যখন সোডিয়াম ঢুকে, তখন এই নিউরনটা অ্যাক্টিভেটেড হয়। এখন এটা সেন্সরি নিউরন হলে, সে অ্যাক্টিভেটেড হলে তখন নামনেস, টিংলিং সেন্সেশনগুলো হবে। আর যদি এটা একটা মোটর নিউরন হয়, সে যখন অ্যাক্টিভেটেড হবে, সে তার এখানে থাকা প্রিসিন্যাপটিক ভেসিকল থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে দিবে। এই অ্যাসিটাইলকোলিন নিউরোমাস্কুলার জাংশনে কাজ করে স্কেলেটাল মাসেলকে কন্ট্রাকশন করবে। এটা আপনারা জানেন, নিকোটিনিক যে এনএম রিসেপ্টর আছে।
ফলে হাত পা খিঁচে আসবে, দেখবেন হাত কার্পো পেডাল স্পাজম বলে, অর্থাৎ রিস্ট জয়েন্ট একদম বাঁকা করে ফেলে, ঠিক আছে, তার দেখবেন হাত পাগুলো ভেঙে যাচ্ছে এরকম মনে হবে, ওই যে নিউরোনাল এক্সাইটেবিলিটির কারণে স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এখন এই কাজটা আমার আপনার হচ্ছে না কেন? কারণ এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলোর চারপাশে আলাদা আলাদা ক্যালসিয়াম দিয়ে দিয়েছে, ওরা ঘোরাঘুরি করতে থাকে, ফলে সোডিয়াম যখন এখানে আসে তখন ক্যালসিয়াম বলে অতিরিক্ত জ্বালাবানা, ওরা এই পজিটিভ চার্জগুলো পজিটিভ সোডিয়াম চার্জকে রিপালশন করে, বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয়, বেশি বেশি পরিমাণে ঢুকতে দেয় না। এখন যখনই বেচারা এই যে দেখেন ক্যালসিয়ামগুলো আমার অ্যালবুমিনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সব ক্যালসিয়ামের এখন ওইদিকে চলে গেছে, ফলে বর্ডার খালি হয়ে গেছে, সোডিয়াম সাঁই সাঁই করে ঢুকছে, ফলে নিউরন এখন বেশি বেশি এক্সাইটেড হচ্ছে। তাহলে এই কারণে হাইপার ভেন্টিলেশনে পেশেন্ট আপনাকে একটা কমপ্লেন করবে কি, মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে, হাতে পায়ে ঝিনঝিন করে এবং হাত পা বেঁকে আসে। তাহলে এটা দিয়ে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সাইকোজেনিক ব্রেথলেসনেস, এবং পেশেন্টের আপনি স্যাচুরেশন ভালো পাবেন, পেশেন্টের লাংসে কোনো প্যাথোলজি পাবেন না, চেস্ট ক্লিয়ার, তার কোনো হার্ট ফেলিউরের সাইন নাই, কোনো প্রবলেম পাবেন না। তাহলে আদার সব এক্সক্লুড করার পরেই আপনি বলতে পারবেন সাইকোলজিক্যাল, ধরেই সাইকোলজিক্যাল বলবেন না, ঠিক আছে? ওকে, তাহলে এই হলো আমাদের আলহামদুলিল্লাহ 3টা টপিকস, যে সিসিএফ, অ্যাজমা, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এটাকে সাইকোজেনিক লিখবেন, এখানে একটু সাইকোজেনিক কথাটা লেখেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন পেশেন্টের ব্রেথলেসনেস কতদিন ধরে? স্যার এটা প্রায় 2-3 মাস ধরে, অর্থাৎ ক্রনিক ব্রেথলেসনেস। ক্রনিক ব্রেথলেসনেস, ওকে, এটা কখন বেশি হয়? স্যার হাঁটাহাঁটি করলে বেশি হয়। তাহলে হাঁটাহাঁটি করলে বেশি হয় অর্থাৎ কাজকর্ম করলে বেশি হয়, মানে এক্সারশনাল ব্রেথলেসনেস। তাহলে যখনই কোনো পেশেন্ট আপনাকে বলবে যে স্যার আমার হাঁটাহাঁটি করলে, কাজকর্ম করলে শ্বাসকষ্ট লাগে, তখনই আপনার মেইন কাজ হলো হার্ট ডিজিজ অর্থাৎ ইস্কেমিক হার্ট ডিজিজকে এক্সক্লুড করা। বলবেন যে আর কি, মানে শ্বাসকষ্টের সাথে আর কি অসুবিধা হয়? রুগী বুঝতে পারছে না। বুকে ব্যথা হয় কিনা, বুক ভার হয়ে আসে কিনা? হ্যাঁ স্যার, ভার হয়ে আসে। তখন তাহলে এক্সারশনাল ব্রেথলেসনেস উইথ এক্সারশনাল চেস্ট পেন মানে অ্যানজাইনা, তখন আপনি এই লাইনের দিকে চলে আসবেন। এটা হার্ট রিলেটেড সমস্যা, ইস্কেমিক হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিউরের দিকে যাবে। আর যদি দেখেন না স্যার আমার কোনো বুকে ব্যথা হয় না, শুধু শ্বাসকষ্ট হয়, আচ্ছা ধূমপান করার অভ্যাস আছে? জি স্যার আছে। তাহলে প্যাক ইয়ার হিসাব করবেন, এটা আমরা শুরুর দিকে ক্লাসে বলেছি কীভাবে প্যাক ইয়ার হিসাব করবেন। তাহলে যদি দেখেন যে এটা মানে আপনার একটা ক্রনিক তার স্মোকিং হিস্ট্রি আছে পেশেন্টের, সাথে হচ্ছে একটা কাশি, মানে একদম টিপিক্যাল স্মোকার্স কাফ, যেটা খুক একটা কাশি লেগেই থাকে, হ্যাঁ এটা হয়। আর সাথে হচ্ছে পেশেন্টের আপনার একদম দেখি মনে হচ্ছে হাইপার ইনফ্লেটেড যে চেস্ট, ব্যারেল শেপ চেস্ট, যেটা আমি লেকচারের শুরুর দিকে বলেছিলাম, আমাদের যে জেনারেল এক্সামিনেশান রেসপিরেটরি সিস্টেমের যে ইন্সপেকশন পার্টটা জাস্ট লেকচার নাম্বার 3-তে বলেছিলাম। তো ধরুন পেশেন্টকে দেখেই মনে হচ্ছে হাইপার ইনফ্লেটেড চেস্ট, হ্যাঁ, পেশেন্টের যে অ্যাক্সেসরি মাসের ইনভলভমেন্ট, পেশেন্ট হচ্ছে স্মোকার, এক্সারশনাল ব্রেথলেসনেস, কিন্তু চেস্ট পেনের কমপ্লেন নাই, এবং আপনি চেস্ট অসকালটেট করে দেখতে পাচ্ছেন তার রঙ্কাই পাওয়া যাচ্ছে, এবং অ্যাকিউট এক্সাসারবেশনে ক্রেপ্টস পাওয়া যায়। কেন? কারণ অ্যাকিউট এক্সাসারবেশনে পেশেন্টের ক্রনিক ব্রঙ্কাইটিস যখন হয়, ওই অ্যাকিউট এক্সাসারবেশন যখন হয়, তখন তার এয়ারওয়েগুলোতে কী হয়, মিউকাস সিক্রেশন বেড়ে যায়, আমি বলেছিলাম। তো মিউকাস সিক্রেশন যখন বেড়ে যায়, তখন এই সিক্রেটেড এয়ারওয়েগুলো দিয়ে যখন পেশেন্ট নিঃশ্বাস টেনে নেয়, তখন এই যে একটা পানির পাইপের মধ্যে দিয়ে যখন আপনি ফু দিবেন, একটা সাউন্ড হবে, ওই জায়গার কারণে আপনি পেশেন্টের ক্রেপ্টস পেতে পারেন, এবং এই ক্রেপ্টসটা হোল লাং ফিল্ড জুড়ে, অর্থাৎ এটা আপার জোন, লোয়ার জোন, মিড জোন সব জায়গায়, এবং বাইল্যাটারালি ডিফিউজলি আপনি পেশেন্টের ক্রেপ্টস বা ক্রেকলস পেতে পারেন অ্যাকিউট এক্সাসারবেশনে, অ্যাকিউট এক্সাসারবেশন অফ সিওপিডিতে। কিন্তু নর্মালি জাস্ট সিওপিডির পেশেন্ট, তখন আমরা সাধারণত শুধুমাত্র এখানে রঙ্কাই বা হুইস পাই। তাহলে আপনারা এখানে একটু হুইস কথাটা লিখে রাখেন বা রঙ্কাই লিখে রাখেন, ঠিক আছে? তাহলে এক্সারশনাল ব্রেথলেসনেস, স্মোকার, হাইপার ইনফ্লেটেড চেস্ট উইথ রঙ্কাই প্লাস মাইনাস ক্রেপ্টস, এটা হলো সিওপিডি। এবার আসেন পেশেন্টের এক্সারশনাল ব্রেথলেসনেস, এবং এটা হলো ক্রনিক, মান্থস মানে কয়েক মাস ধরে, এরকম 3-4 মাস ধরে আমার সমস্যা ক্রনিক, সাথে পেশেন্টের শুকনা কাশি, কোনো মানে কাশির সাথে কোনো স্পুটাম চায় না। এবং মনে রাখবেন সিওপিডি, অ্যাজমা দুটোতে কিন্তু কাশির সাথে স্পুটাম যায়, এবং দুটোতেই হচ্ছে মিউকয়েড স্পুটাম। ইনফেকশন হলে মিউকোপুরুলেন্ট হতে পারে, না হলে হবে না। কিন্তু এই যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অর্থাৎ পালমোনারি ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস, এই সকল ক্ষেত্রে কাশিটা হবে শুকনা, একদম শুকনা কাশি,
কোনো কাশির সাথে কোনো কফ টফ যাবে না, একদম ড্রাই। হ্যাঁ, তাহলে এবং লাংস অসকালটেট করলে ফাইন ইন্সপিরেটরি ক্রেপস পাবেন। তাহলে ফাইন ইন্সপিরেটরি ক্রেপস পেলেই আমি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলার আগে যেটার কারণে রোগী মারা যেতে পারে সেটা এক্সক্লুড করতে হবে, সেটা কি হার্ট ফেলিয়ার। ওই যে তখন আপনি দেখবেন যে পেশেন্টের কী আছে কিনা, জেবিপি রেইজড আছে কিনা, পেশেন্টের কোনো অ্যানজাইনার চেস্ট পেন আছে কিনা, ঠিক আছে, মানে বুকে ব্যথা আছে কিনা, বাইলেটারাল পিটিং লেগ এডিমা আছে কিনা, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর, প্রেশার, তারপরে ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া এগুলো আছে কিনা, এগুলো দেখবেন। এই যে উপরে দেখেন, এই যে এখানে লেখা আছে দেখেন, একটা সেন্ট্রাল চেস্ট পেন সাথে বাইভেজাল ফাইন ক্রেপস, তখন হচ্ছে আপনি এদিকে যাবেন। আর যদি দেখেন না চেস্ট পেনের কোনো হিস্ট্রি নেই, হ্যাঁ, জাস্ট ফাইন ক্রেপস। এবং মজার বিষয়, এই ক্রেপসটা যখনই আমরা বুকে ক্রেপস পাবো, ভালো করে খেয়াল রাখেন এটা, যখনই কোনো ক্রেপস পাবেন তখনই আপনি রুগীকে বলবেন বাবা একটা কাশি দেন, কাশি দিবে, তারপর আবার শুনেন। যদি এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, কাশি দেওয়ার আগে পরে কোনো পরিবর্তন হবে না, একই রকম ক্রেপস পাবেন। কিন্তু এটা যদি পালমোনারি এডিমা হয়, কাশি দেওয়ার পরে ক্রেপসটা একটু কমে যাবে, কারণ ওই যে যখনই কাশি দিবে এই অ্যালভিউলাসের ফ্লুইডগুলো বের হয়ে গেছে, ফলে তখন ক্রেপসটা একটু ক্লিয়ার হবে। আবার আস্তে আস্তে যখন অ্যালভিউলাসটা পানিতে জমা হতে থাকবে, তখন আবার আপনি ক্রেপসটা ভালো পাবেন। কিন্তু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে ক্রেপসটা পাচ্ছেন কেন? কারণ এখানে অ্যালভিউলাসগুলো সব ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এখানে ক্রেপসটা পাই কেন? কারণ যখনই এই পেশেন্ট ডিপ একটা ব্রেথ নেয়, তখন এই ফাইব্রাস অ্যালভিউলাসগুলো এক্সপান্ড করে, অ্যালভিউলাসটা একটু খুলতে যায়, খুলতে গেলেই একটা সাউন্ড হয়। অর্থাৎ শুকনা মোড়ে পাতার উপরে যদি আপনি হাঁটেন, একটা সাউন্ড হবে। তাহলে ফাইব্রোসিসের ক্ষেত্রে সাউন্ডটা হয় ওই জন্যে। আর আমার হার্ট ফেলিউরে ট্র্যাকলসটা পাচ্ছি কেন? ডিউ টু ফ্লুইড অ্যাকিউমুলেশন। এই কারণেই কাশি দিলে ফ্লুইডটা বের হয়ে যায়, ক্রেপস কমে যায়, কিন্তু ফাইব্রোসিস তার কাশি দিলে ক্লিয়ার হচ্ছে না, ওটা তো ফাইব্রোসড হয়ে আছে। ফলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্রিকেলস এটা কাশি দিলেও কমবে না, নট অল্টার্ড উইথ কাফিং, এভাবে বলি আমরা। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখেন এই চার্টটা, এটা ভালো করে এই লেকচারটা এখন পজ দেন, যা যা বললাম এগুলো ভালো করে একটু শুনেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ ব্রেথলেসনেসের কী কী প্রশ্ন করব এটা ইনশাল্লাহ এর পরের পার্টটাতে বলছি।